আমন্ত্রণ সবাইকে বিশেষ আলোচনা কেমন বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে সালাম স্টিলের সৌজন্যে। দর্শক 2016 সালে জাইকার একটি প্রতিবেদন বলছে রাজধানীতে দৈনিক মোট ট্রিপ 3.5 কোটি। এর মধ্যে প্রায় 60% ট্রিপের দূরত্ব 2 থেকে 1 কিলোমিটারের মধ্যে। স্বস্তিদায়ক ফুটপাত না থাকায় বাসে, ব্যক্তিগত গাড়িতে অথবা রিকশায় এই ট্রিপ সম্পন্ন করে যাত্রীরা। অথচ চলাচলের উপযোগী ফুটপাত থাকলে রাজধানীতে ব্যক্তিগত গাড়ি এবং রিকশার চাপ ব্যাপকভাবে কমে যেত। 2018 সালের আগস্টে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সভায় সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং পথচারীদের চলাচলের সুবিধায় ফুটপাত হকারমুক্ত করার সুপারিশ করা হয়। দ্রুততম সময়ে সেই সুপারিশ বাস্তবায়নের রূপরেখাও তৈরি করতে বলা হয় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। কিন্তু দীর্ঘ 6 বছরেও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। নগরীর পরিবহন ব্যবস্থায় সংকট চিহ্নিত করে করণীয় ঠিক করতে 2005 সালে 20 বছর মেয়াদী এসটিপি প্রণয়ন করে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ। পরবর্তীতে বর্ধিত চাহিদা বিবেচনায় এসটিপি সংশোধন করে আর এসটিপি প্রণয়ন করে সরকার। এসটিপি এবং আরএসটিপি দুটিতেই যানজটের ভোগান্তি কমাতে সর্বপ্রথম ফুটপাত নির্মাণ ও সচল করার সুপারিশ করা হয়। কিন্তু সেই সুপারিশ আমলে না নিয়ে কর্তৃপক্ষগুলো উল্টো ফুটপাত সংকুচিত করেছে নানানভাবে। ফুটপাত দখল করে গড়ে তুলেছে খাবার হোটেল, কাঁচা বাজার, কাপড়ের দোকান, জুতার দোকান, ফলের দোকান, এমনকি উপাসনালয়ও। কেউ কেউ ফুটপাতের উপরেই গড়ে তুলেছে স্থায়ী স্থাপনা। কেউ আবার দোকানের মালপত্র রেখে দখল করে রেখেছে ফুটপাত। দখলে পিছিয়ে নেই সরকারি বিভিন্ন সংস্থাও। নাগরিকদের চলাচল বিঘ্নিত করে রাজধানীর বিভিন্ন ফুটপাতে গড়ে তোলা হয়েছে ট্রাফিক পুলিশ বক্স। পথচারীরা কিভাবে রাস্তায় চলছে কিংবা চলবে তা ভাবার কিংবা দেখার যেন কেউ নেই। ফুটপাত না পেয়ে পথচারীরা নেমে পড়েছে রাস্তায়, ঘটছে ভয়াবহ দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজটের। দীর্ঘদিন ধরে ছাড় দেয়া এবং অসৎ উদ্দেশ্যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেওয়ার ফলে ফুটপাত দখলকারীরা এতই বেপরোয়া হয়ে উঠেছে এবং দানব হয়ে উঠেছে যে সিটি কর্পোরেশন অভিযান চালিয়েও এখন আর তাদের উচ্ছেদ করতে পারছে না। উল্টো উচ্ছেদ করতে গিয়ে আক্রান্ত হচ্ছে সরকারি বিভিন্ন সংস্থা। একই রকম অবস্থা চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট সহ দেশের প্রায় সব বড় শহরে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সাধারণ পথচারীরা তো অসহায়ই, দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় সংস্থাগুলোও যেন অসহায় এসব ফুটপাত দখলবাজদের কাছে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় দখল মুক্ত নির্বিঘ্ন ফুটপাতের বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিইও মিজানুর রহমান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মনিবুর রহমান, বাংলাদেশ হকার্স লীগের সভাপতি ও বাংলাদেশ হকার্স ফেডারেশনের সভাপতি এম এ কাশেম। অনলাইনে যুক্ত আছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ এবং এসটিপি ও আরএসটিপির অন্যতম প্রণেতা গণপরিবহন বিশেষজ্ঞ ডক্টর এস এম সালেউদ্দিন। যাচ্ছি মূল আলোচনায়। ডক্টর এস এম সালেউদ্দিন, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। এসটিপি প্রণয়নে আপনি যুক্ত ছিলেন। এসটিপি এবং আরএসটিপিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফুটপাতকে। তারপর বিআরটি, এমআরটি, ফ্লাইওভার এবং অন্যান্য প্রকল্প আমরা সবই পাচ্ছি, শুধু ফুটপাত ছাড়া। কারণ কি? প্রথমে আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে এই ইস্যুটা নিয়ে আপনি একটা আপনার অনেকে গণ্যমান্য আমাদের যারা আছেন আজকে অনুষ্ঠানে তাদের নিয়ে আপনি একটা শো করছেন। আসলে এই ফুটপাত নিয়ে কিন্তু আমরা বহু বছর যদি কথা বলছি, বহু বছর বলতে এসটিপি প্রণয়নের আগেও ডিআইটিএসও ফুটপাতের ইম্পর্টেন্স দিয়েছিল। এখন এসটিপিতে তো একেবারে স্পষ্টভাবে আপনার পলিসি ইস্যুতে 1 নম্বর পলিসি হলো ফুটপাত। এই ফুটপাত আমরা মনে করি যে ফুটপাতের কোনো ইম্পর্টেন্সই নেই, গাড়ি চলবে রাস্তা দিয়া আর ফুটপাতের উপরে ব্যবসা বাণিজ্য। সুতরাং আপনার এই যে আজকে আমাদের শহরের যে অবস্থা, আমি এই বিগত কয়েক মাস যাবতীয় আমার এই সকল অনুষ্ঠানে আমি এই একটা কথাই বলি যে আমরা একেবারে সিচুয়েশনের এমন অবস্থায় চলে আসছি যেখান থেকে দেয়ার ইজ নো রিটার্ন। আমরা সবখানে আমরা স্যাচুরেটেড সিচুয়েশন চলে এসেছি সোফা দি আপনার ট্রান্সপোর্ট ইজ কনসার্ন ইন আওয়ার সিটি। এখন এখানে আপনার ফুটপাথকে যদি আপনার করতে হয়, মানে কি বলে এটাকে ফ্রি করতে হয়, তাইলে ফুটপাথের আবার একটা মেজারমেন্ট আছে। আপনার রাস্তার সাথে ফুটপাথ একেবারে মিনিমাম 3 to 4 মিটার রাখতে হয়। আমাদের এখন এমনও আছে যে এখানে 1 মিটার অর্থাৎ 3 ফুট, 3.5 ফুট এরকম ফুটপাথ রেখে দিয়েছে। আপনি যদি ফুটপাথ গুলাকে সত্যিকার অর্থে আপনি যদি এটাকে ওয়াইডেন করে
রাস্তার সাথে মানুষের হাঁটার উপযোগী করে ফেলেন, আপনি দেখবেন যে এই যে ছোট ছোট গাড়িগুলো আছে, যেগুলোকে রিক্সা বলি, যেগুলাকে আমরা আপনার ইঞ্জিন চালিত রিক্সা, মোটরাইজড রিক্সা, এগুলা কিন্তু প্রাইস আউট হয়ে যাবে। প্রাইস আউট শব্দের অর্থ হলো যে আপনি এখন আর তাদেরকে জোর করে সরাতে পারবেন না। জোর করতে যে দুটা খারাপ জিনিস হচ্ছে, একটা হলো চাঁদাবাজি হচ্ছে, যে আপনি তাকে ধরছেন টাকা দিয়ে, তারপর আবার তাকে ছেড়ে দিচ্ছেন, তাই আমি তো কিছুই করলাম না। আমি বরঞ্চ উল্টা প্যাসেঞ্জারদের উপরে কিন্তু এই এই যে একটা ফাইন্যান্সিয়াল যে একটা বার্ডেন, এটা কিন্তু প্যাসেঞ্জারদের উপরে আমি আবার দিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু আমরা এখন পারবো না তাদেরকে করতে, আপনার জোর করে সরাতে, এখানে জোর করে সরাতে গেলে আদার আপনার এখানে কাজ চলে আসছে, এই জন্য প্রাইস আউট করতে, প্রাইস আউট অর্থাৎ যে তোমার প্রয়োজন নেই। আমি আবার আসবো আপনার কাছে, জনাব মনিবুর রহমান। রাজধানীর প্রায় সব ফুটপাতই কেউ না কেউ দখল করে রেখেছে, কারাই দখলবাজ, এবং ফুটপাত দখলের কি অভিঘাত পড়ছে রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উপরে? আমি যেহেতু ট্রাফিক ম্যানেজমেন্টটা দেখি, জি, আমার বেসিক্যালি কাজ হচ্ছে রাস্তা যানজট মুক্ত রাখা, এবং ফুটপাতের অংশটা আমি তখনই দেখব যখন কেউ ফুটপাতের উপর ব্যবসা করে, যদি ট্রাফিকের উপর যদি সেটা ইম্প্যাক্ট না পড়ে সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে ফুটপাতে যখন পশাটা সে সাজিয়ে বসে, কিন্তু তার যেটা বললেন যে তার একটা এক্সট্রা কন্টেইনার বা এক্সট্রা মালামাল অনেক সময় রাস্তায় ডাম্প করে, এবং সে নিজেও কিন্তু রাস্তায় একটা টুল নিয়ে বসে পড়ে, এবং তখন কিন্তু রাস্তাটা ন্যারো হয়ে যায় এবং গাড়ি চলাচলে একটা প্রতিবন্ধকতা তৈরি, এবং তখন কিন্তু একটা ব্যাক টেল তৈরি হয়, একটা ট্রাফিক জ্যাম তৈরি হয়। তো আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে আমাদের যে মাননীয় কমিশনার স্যার প্রথম থেকে কিন্তু ব্যাপারে সোচ্চার ছিলেন, এবং বিভিন্ন অঞ্চলে নিউ মার্কেট, পুরান ঢাকা, মতিঝিল, তারপর আপনার বিভিন্ন গুলশান, উত্তরা, বিভিন্ন সেগমেন্টে কিন্তু অভিযানগুলো চালিয়ে ফুটপাতগুলো মুক্ত করা হয়েছে, এবং এই অভিযান কিন্তু পুরো রমজান মাসে আমাদের অব্যাহত ছিল। বেসিক্যালি যেটা সমস্যা, ফুটপাতে যখন আপনার সংখ্যাধিক মানুষের আগমন ঘটে, যখন সেখানে মানুষের গ্যাদারিংটা খুব বেশি হয়, তখন কিন্তু সেটার একটা প্রভাব রাস্তায় চলে আসে, এবং রাস্তায় যখন চলে আসে তখন কিন্তু একটা যানবাহন চলাচলের ক্ষেত্রে ব্যারিয়ার তৈরি হয়। এবং এটা সবচেয়ে বড় উদাহরণ আমি বলে দিতে পারি, যেমন ফুলবাড়িয়া, মতিঝিল, গুলিস্তান, এই অঞ্চলে দেখবেন যে যত যানবাহন আছে তার চেয়ে কিন্তু নন মেকানাইজড ভেহিকেলের সংখ্যা আরও বেশি, তার চেয়ে মানুষ পায়ে হেঁটে চলছে। এটা কিন্তু বছরের পর বছর এই কালচারটা আমাদের দেশে চলে আসছে, কিন্তু ফর দ্য টাইম বিং গত এক মাস বা এর আগের যদি কিছু পিছের সময় থেকে যদি আপনি দেখেন, ফুটপাতের এগেনস্টে কিন্তু অভিযানটা আমরা চালিয়েছি, এবং ফুটপাত মুক্ত করার জন্য কিন্তু রাস্তাটা কিছুটা আমরা ক্লিন করতে পেরেছি, এবং তখন কিন্তু ট্রাফিক ফ্লোটা আমরা কিছুটা হলে আগের চেয়ে বেটার করতে পেরেছি, আমার কাছে এটা মনে হয়েছে। কিন্তু আমরা দেখি ইদানিং আপনার ফুটপাতে মোটরসাইকেলও চলছে, আবার আপনার রাস্তা দুপাশে ভ্যান রেখে সেখানে পসরা সাজিয়ে ফেলাতে কিন্তু রাস্তাটা সংকুচিত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কি ভূমিকা থাকে? এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা দেখেছি ফুটপাতকে যখন দখলমুক্ত করা হয়, ফুটপাত দখলমুক্ত করা হলে কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা সেখানে কিন্তু অবয়বে গাড়ি চলে। কিন্তু আপনি জানেন যে প্রত্যেকটা এরিয়ার কিন্তু একটা স্পিক আওয়ার আছে, অফ পিক আওয়ার আছে। একটা সময় যখন গাড়ির অফিসের টাইম থাকে বা কর্মস্থলে মানুষের যখন যাওয়ার সময় থাকে, একটা পিক আওয়ার থাকে। সেই পিক আওয়ারে যখন গাড়িগুলো চলমান থাকে বা যখন যানবাহনের ফ্লোটা যখন স্বাভাবিক থাকে বা স্বাভাবিকের চেয়ে একটু বেশি থাকে, তখন কিন্তু ওই যানবাহন তখন কিন্তু রাস্তা দখল করার কিন্তু কোনো সুযোগ থাকে না। কিন্তু অফ পিক আওয়ার যখন থাকে তখন কিন্তু আমাদের সার্জন কিন্তু একটা পয়েন্টে কিন্তু স্থির থাকে না, সে মুভমেন্টের মধ্যে থাকে, তাই কিন্তু বিভিন্ন জায়গায় সরে যেতে হয়। ওই সুযোগে কিন্তু দেখা যায় যাদেরকে আমরা উৎখাত করেছি বা যারা ফুটপাত থেকে চলে গেল, তখন কিন্তু সেই ভ্যাকুয়ামটা পূরণ করার জন্য তারা আবার আগের মতো চলে আসে। এটা কিন্তু একটা এনফোর্সমেন্টের বিষয় থাকে। তো আমার কাছে মনে হয় যে পুলিশ তো তার আইনগতভাবে সেই এনফোর্সমেন্টটা করছে, রাস্তা দখলমুক্ত করার জন্য ট্রাফিক পুলিশের যা করণীয় পুলিশ তা করছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যারা ফুটপাত ব্যবহার করছে, যারা ফুটপাত থেকে কেনাকাটা করছে, তাদেরও সেই মাইন্ডসেটটা থাকতে হবে যেটা ইটস এ পাবলিক প্লেস। জনগণের ভোগান্তি দূর করার জন্যই ফুটপাতের যে স্বাভাবিক যেটা গঠন, যেটা বিশেষজ্ঞ বললেন যে সেই ব্যবস্থাটা সবার থাকতে, এই মাইন্ডসেটে যদি থাকে, এই কালেকটিভ সেন্সটা যদি সবার মধ্যে কাজ করে, তখনই কিন্তু একটা জিনিস ক্লিক করবে এবং এটা যথাযথ ফলপ্রসূ, এটা ভালো এফেক্ট আমরা পেতে পারি। জি, হকারদের পাশাপাশি সরকারি সংস্থাগুলোকেও ফুটপাত দখল করতে আমরা দেখছি, এটা কতটুকু গ্রহণযোগ্য? এখানে আমাদের যেটা ট্রাফিক পোস্ট যেগুলো আছে, এগুলো কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যদি আপনি ট্রাফিক সিস্টেম দেখেন, আপনি দেখবেন যে সব জায়গায় কিন্তু অটোমেশন ট্রাফিক সিস্টেম চালু আছে, এবং অটোমেশন সিস্টেমে কিন্তু ট্রাফিকগুলো চালায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিন্তু আপনার প্রাতিষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে 1976 সাল থেকে। 76 সালের প্রেক্ষাপট আর 24 সালের প্রেক্ষাপট কিন্তু এক না। 76 সালে যখন ঢাকা মহানগরীর অবয়ব অনেক কম ছিল, ঢাকা শহরের
আপনার যে স্ট্রাকচার বা তখনকার এরিয়া অনেক কম ছিল, তখন মানুষের যানবাহনের কিন্তু সংখ্যা অনেক কম ছিল, তখনকার প্রেক্ষাপটে হয়তো ফুটপাথগুলো তখন ঠিক ছিল। কিন্তু সেই ফুটপাথগুলো কালের বিবর্তনে তো শহরের অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক উন্নতি হয়েছে, কিন্তু ফুটপাথের পরিমাণ কমে গেছে, কিন্তু ট্রাফিক বস্তা যেটা ছিল সেটা বেড়ে গেছে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে ফুটপাথ বেড়ে, কিন্তু কত ট্রাফিক বস্তা তখন যেভাবে তৈরি করা হয়েছিল তখন তো একইভাবে রয়ে গেছে, ট্রাফিক বস্তা তো নড়াচড়া করানো হয়নি। এটা একটা বিষয়। ওই বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন এক্সপেরিয়েন্সের কাজে নিয়ে টং ঘরগুলো হতে দেখি ফুটপাথের উপরে আপনার ট্রাফিকের টং, মানে এক একটা আপনার হঠাৎ করে ফুটপাথের উপর ছোট ছোট খোপড়ির মতো ঘর রাখেন। বনানীতে দেখি আমরা, আপনার জাহাঙ্গীর গেটে আছে, বিভিন্ন জায়গায় যেটা দেখি। এই টং ঘরের ক্ষেত্রে আমি যেটা বলবো, সেখানে আপনি দেখবেন যে ট্রাফিকের কিন্তু বক্সের কিন্তু দুই ধরনের স্ট্রাকচার আছে। একটা হচ্ছে পাকা স্ট্রাকচার, যেটা হচ্ছে আপনার কংক্রিটের তৈরি স্ট্রাকচার। এগুলো কিন্তু অনেক আগে যখন তৈরি হয়েছিল তখন হয়েছিল, এবং এখানে ট্রাফিক বক্স এবং পুলিশ বক্স দুইটা কিন্তু একসাথে কাজ করে। ক্রাইমের এখানে কাজ হচ্ছে, ট্রাফিকও কাজ করে। আর টং ঘর যেটা বললে, এখানে কিন্তু অনেক সময় প্রিফেব্রিকেটেড কন্টেন্ট দিয়ে অনেক সময় ট্রাফিক বক্স তৈরি করে। এগুলো কেন করা হয়? ফর দ্য টাইম বিং ট্রাফিকের উপর ফোকাস করার জন্য, ওই স্পেসিফিক পয়েন্টের ট্রাফিক ইন্টারসেকশনে ট্রাফিক ম্যানেজমেন্টটা দেখার জন্য হয়তো ওটা করা হয়েছে। কিন্তু যদি দেখা যায় যে ওখানে ট্রাফিকের বক্সটা করার কারণে ওখানে আর ট্রাফিকের দুর্ভোগ বাড়ছে, ওখানে ওই প্রিফেব্রিকেটেড কন্টেন্টটা কিন্তু খুলে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারি, সে সুযোগটা রাখা হয়েছে। এবং আপনি আরেকটা যেটা রিসেন্ট উদাহরণ দিলেন যে আপনার টং এখানে পিলার উঠিয়ে তার উপর কিন্তু ট্রাফিক বক্স করা, যেটা কিন্তু আধুনিক একটা কিন্তু এবং ইদানিং যেসব ট্রাফিক বক্স হচ্ছে, এটা কিন্তু আমাদের সাথে সিটি কর্পোরেশনের যে কথা হয়, কারণ এটা সমস্ত জায়গার মালিক কিন্তু সিটি কর্পোরেশন, হয় নর্থ অথবা সাউথ। বর্তমানে যে ট্রাফিক বক্সগুলো করে সেগুলো কিন্তু আধুনিক কিন্তু নকশা এবং ডিজাইন করে করা, এবং এমনভাবে করা যেন জনগণের দুর্ভোগও কম হয়, মানুষ যাতায়াত করতে পারে এবং ট্রাফিক যেন তার কাজটি করতে পারে, সেটাই কাম্য। জি, ধন্যবাদ জনাব ইমে কাসেম। ফুটপাত তো পথচারীদের চলাচলের জন্য, আপনারা কেন এগুলো দখল করে নগরবাসীকে চরম ভোগান্তিতে ফেলছেন? আপনারা তো সরকারের সাথে নেগোসিয়েশন করতে পারেন, সরকার বলতে পারে যে আপনারা আমাদের কোনো জায়গা দেন, আপনারা স্পেশাল কোনো মার্কেটে, আপনারা যেমন হকার্স মার্কেট, এরকম বহু মার্কেট দেওয়া হয়েছে, পরবর্তী দেখা হচ্ছে যে এগুলো বরাদ্দ পেয়ে আপনারা বেশি দামে বিক্রি করে দিয়ে আবার রাস্তায় চলে এসেছেন। বহু অভিযোগ রয়েছে। মানুষকে চরম ভোগান্তিতে আপনারা কেন ফেলছেন, এর কারণ কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বেশি বলবো না। যখন থেকে বাংলাদেশ হকার্স লীগ, বিশেষ করে 1993 সাল থেকে আমি শুরু করছি, বহু চেষ্টা করেছি। চেষ্টার প্রেক্ষিতে, আমি সংক্ষেপে বলি, চেষ্টার প্রেক্ষিতে এবং আমাদের আবেদনের প্রেক্ষিতে, এবং আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে দেখা করে দরখাস্ত দেওয়ার প্রেক্ষিতে সেখানে একনেক সবাই একটা সিদ্ধান্ত হয়েছে, স্যার জানে, সেই সবাই সিদ্ধান্ত হয়েছে হকারদেরকে তালিকা, ছবিযুক্ত তালিকা করে, ছবিসহ তালিকা করে, আইডি কার্ডের ফটো নিয়ে, ছবি নিয়ে হকারদেরকে তালিকা করে তাদেরকে পুনর্বাসন করা। কোন জায়গায় পুনর্বাসন করবে সেইটাও একটেক সবাই রেজুলেশনে উল্লেখ আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যখন কাজ শুরু হলো, আপনার পুলিশ, র্যাব, সিটি কর্পোরেশন এবং হকার্স প্রতিনিধি এই সবাই মিলে তালিকা হলো। গুলিস্তান এলাকায় 2502 জন তালিকা হলো, শুধু ফুটপাতের। রাস্তায় যারা বসে তাদেরকে আমরাও গুরুত্ব দেই নাই। নিউ মার্কেটে হয়েছে প্রায় 4000 কতজন, শাহবাগে হয়েছে, ওখানে বেশি হয় না, 1000-1200 হয়েছে। কিন্তু দেখা গেছে এদেরকে আইডি কার্ড দিবে, এদেরকে বিদেশ পাঠাইব, এদেরকে লোন দিব, এগুলো রেজুলেশনে আছে, মানে কাগজে আছে, বাস্তবে আর হলো না। কেন হলো না সেটার ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যা এখন দিতে চাই না, কারো বিরুদ্ধে যাইব কথা। এখন আমরা শুরু করলাম, আরম্ভ করলাম, কিন্তু শেষ করলাম না। আপনি হকারদের জন্য কাজ আরম্ভ করলেন, আমি স্যারকে সামনে রেখে বলি, আগে খান বিল্লাল স্যার ছিল, তিনি থাকাকালীন অবস্থায় মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে হকারদের তালিকা হইলো, হকারদের হলিডে মার্কেট নামে মার্কেট দিল। আমাদের সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাহেব, উনি মতিঝিল আইডিয়াল স্কুলের চেয়ারম্যান হওয়ার পরে তিনি সেটার উচ্ছেদ করে দিলেন। আমি আবেদন করলাম, ভাই এটা আপনি উচ্ছেদ করা ঠিক হয় না, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এটা দিছে, আপনি দয়া করি স্যার। আমি প্রধানমন্ত্রীর লোকে জবাব দিব, আপনি কি? তখন আমি একদিন বললাম ওনাকে, ভাই হকার থাকবো, আপনি থাকতে পারবেন না, আপনি আমার গণতান্ত্রিক অধিকার, এই দেশে আমি বাঁচতে হবে, বাঁচার জন্য আমি বৈধ একটা কাজ করছি, চুরি নয়, ডাকাতি নয়, এখন আপনি আমার বসার চাকরি দেন। রাজধানীর ফুটপাতগুলো ঘিরে বছরে শত শত কোটি টাকার চাঁদাবাজি হয়, এই চাঁদার ভাগ কার কার কাছে যায়? আপনার কাছে কি যায় না?
বলি এবার আমার আপনার কাছে যায় না? এই যে শুনেন না, আমার কাছেও যায়। আমি ফুটপাতে যেতে হকারি করি, আমার যেহেতু দোকান আছে, আমি সেখান থেকে ইনকাম করলে আমার ইনকামটা আমি নেই না? তো চাঁদার ভাগ তো আপনার কাছে যায় না, চাঁদার ভাগ আমার কাছে যায় কি না এইটা আপনি যাচাই করতে পারেন। যদি আমার কাছে যাইতো তাহলে আমি যুগ যুগ ধরে চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা সহ কেস কাবারি মামলা করাইতাম না বা করতাম না। জি, বুঝছেন? গত কয়েকদিন আগে স্যার এই স্যার তাহলে কারা করছে আপনার তো আপনার চোখের সামনে যদি করে সেগুলো আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে জানান। আমি ধরাইছি প্রায় 30 জনের মতো ধরছে। কে ছিল পুলিশ এই গ্রুপের মধ্যে? কারা আমি বলতেছি, নিউ মার্কেটে আপনার নুর ইসলাম, ইব্রাহিম ইবু আপন 2 ভাই, তারপরে এর নাম কি সোয়া নামে একটা, সাত্তার মোল্লা, এগুলো হলো লিডার, অর্থাৎ ওদের গ্রুপ লিডার। এটা সাদাবাজের সর্দার এরা। গুলিস্তানে আসেন দুলাল, মাদারীপুরের দুলাল আছে গুলিস্তানে 4টা, কম বেশি 4টা জড়িত, তবে সরাসরি লিড দিচ্ছে মাদারীপুরে যে দুলাল, পিতার নাম আব্দুল মান্নান। আপনার সে সকল লাইনম্যানের তুন, প্রায় 40টা লাইনম্যান আছে গুলিস্তানে, 40টা তুন টাকা লইয়া 3 ভাগে ভাগ করে। একটা তথা মানে কথিত অসাধু রাজনৈতিক দলের গ্রুপ লোকজন, কিছু আছে অসাধু পুলিশ, কিছু আছে এই ধরেন আমার মতো রাজনৈতিক মানে হকার সংগঠনের নেতা। আদালত থেকে নিষিদ্ধ করছে যে সংগঠন, এই সংগঠনের নেতারা সিটি কর্পোরেশনের হকার উৎসব শুরু করে, এরা মিছিল মিটিং করে, অন্তত না হলে 20টা মামলা করছে। সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটের মাথা ফাটাইছে গত সাইদ খোকন যখন মেয়র ছিল। এইভাবে অনেক আছে। তাহলে আপনি বলতেছেন এই লাইনম্যান এবং চাঁদাবাজির সাথে আপনাদের মতো সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং পুলিশ সবাই জড়িত? আমাদের মতো সংগঠন বোঝানোর চেষ্টা করছি এইটা যে আমার রেজিস্ট্রেশন আছে জি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে। আমি মামলা করার প্রেক্ষিতে 7টা সংগঠন রেজিস্ট্রেশনবিহীন আদালত বাতিল করছে, তারা এদের সাথে আছে। তাহলে এই মানে কি পরিমাণ টাকা উঠে, মানে একটা লাইনম্যান কত টাকা তোলে? আমাদের একটা আনুমানিক ধারণা, গণবে স্যারেরা, গণার দায়িত্ব, হকারদের সুমারির দায়িত্ব হইল সিটি কর্পোরেশন স্যারদের, পুলিশ স্যারদের, ওনারা চাঁদাটা আপনি বলেন কত টাকা উঠে? চাঁদা উঠে প্রতিটা হকার থেকে কম পক্ষে সর্বনিম্ন কলা বেচে, বাদাম বেচে 100 টাকা, এর পরেরটায় 200 টাকা, এর পরেরটায় 300 থেকে 500 টাকা। এখন ঈদ উপলক্ষে সবগুলো ডবল হয়েছে, সব ডাবল হয়ে যাবে, সব ডবল, ডবল ডিডবল, 1000 যে 100 সে 200। হ্যাঁ, এবং তাহলে প্রতিদিন যদি এই টাকা উঠে তাহলে মাসে মানে কি পরিমাণ টাকা উঠে একটা লাইনম্যানের কাছ থেকে? আমি গত কিছুদিন আগে আপনার এক টকশো না, ওই যে সাক্ষাৎকারে দেশ টিভিকে বলছি প্রায় 600 কোটি টাকা মাসে উঠে এই ঢাকা শহর থেকে। তো সরকারও তো ওদের কাছ থেকে ট্যাক্স ভ্যাট নিয়ে, আমি তো আমাদের প্রস্তাব আছে আপনি আমাদের কাছ থেকে এই টাকা আপনারা নেন আর নতুবা এটা বন্ধ করান। মিজানুর রহমান, আপনি তো সবই শুনলেন, এই ফুটপাতগুলোর অভিভাবক কিন্তু আসলে আপনারা। ধন্যবাদ শ্রদ্ধেয় আলোচক এবং সম্মানিত বিশেষজ্ঞ বৃন্দ যারা আজকে আলোচক হিসাবে এবং উপস্থাপক এবং সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষভাবে আমরা জনজীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে উপস্থাপক সাহেব উত্থাপন করেছেন। তো সে আলোকে বলতে চাই, আসলে একটি সুন্দর নগরী, সুন্দর ঢাকা গড়তে গেলে কিন্তু রাস্তার পাশাপাশি সুন্দর ফুটপাত লাগবে। পৃথিবীর কোথাও যেখানে যাই না কেন আমরা সবসময় দেখি ফুটপাতটা কিন্তু সম্পূর্ণরূপে অবমুক্ত থাকে, এবং আমি মনে করি যে ফুটপাত অবমুক্ত থাকলে মানুষ হাঁটতে পারলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে, গাড়িও ইয়ে লাগে না। সুতরাং আসলে হচ্ছে কি, একটি রাস্তার মধ্যে গাড়ি চলবে, এর পাশাপাশি ফুটপাতের মধ্যে দিয়ে যারা স্বল্প দূরত্বের যেখানে যাবে তারা সেই জনগণ সেখানে চলাচল করবে। এটি স্বাভাবিক, এটি প্রত্যাশিত হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপটে এই প্রতিবন্ধকতার কারণে আজকে আপনি এই বিষয়টি উত্থাপন করেছেন। তো আমাদের এখানে সালাউদ্দিন সাহেব বলেছে যে আসলে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই রাস্তা নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু আমরা এই মানদণ্ডটি বজায় রাখার চেষ্টা করি। আমি অন্তত বলতে পারি যে ফুটপাতগুলা অন্তত 5 ফিটের নিচে কোনো ফুটপাত নাই, যেটা একমাত্র ওয়ান ওয়ে রাস্তা কিংবা অন্য কিছু ছাড়া সব জায়গাতেই কিন্তু আমরা অ্যাটলিস্ট অন্তত 5 ফিট রাস্তা। কিন্তু আপনি একটু আগে আমাদের হকার সমিতির সম্মানিত কাশেম সাহেব ইতিমধ্যেই বলেছেন যে আসলে আমরা ইতিমধ্যে জানেন যে আমি ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই ক্ষেত্রে সবসময় অভিযান বলেন কিংবা এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে, তার এই ধারাবাহিকতা কিন্তু আমরা কিন্তু 0 পয়েন্ট থেকে মহামান্য রাষ্ট্রপতি এসে বঙ্গভবন পর্যন্ত রাস্তাটি
সুন্দরবন মার্কেট সংলগ্ন ফ্লাইওভারের নিচের অংশ, বঙ্গবাজার থেকে গোলাপশাহ মাজার হয়ে গুলিস্তান পর্যন্ত, কদমপোয়ারা থেকে শাপলা চত্বর, বাহাদুর শাহ পার্ক সংলগ্ন থেকে সেই কাজী নজরুল ইসলাম কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ সংলগ্ন যে রাস্তা, এই 5টি কিন্তু আমরা হকার মুক্ত হিসাবে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং আরও একটি প্রস্তাবনা রয়েছে যেটি শাপলা চত্বর টু ইত্তেফাক ভবন পর্যন্ত, সেই আর কি মিশন রোড পর্যন্ত কিন্তু এগুলো রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে আপনি দেখেন, একটু আগে আমাদের হকার্সের কাশেম সাহেব বলেছে, আমরা অভিযান করছি, আমাদের লোকজন সবসময় বিভিন্নভাবে নাজেহাল এবং বিভিন্নভাবে প্রতিবন্ধকতার মধ্যে পড়ছে। তো এইখানে আসলে হকারের বিষয়গুলা রাস্তার মধ্যে আসলে এটি আসলে ব্যবসা অবশ্যই তার পেটে তার রুজি রুটির ইয়ে করতে হবে, কিন্তু অন্যের জন্য চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটি আসলে কোনোভাবে কাম্য হতে পারে না। আমরা যতদূর পারে, ওনার বক্তব্যেই বলেছে, আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনেককে পুনর্বাসনও করা হয়েছে, তাদেরকে মার্কেট দেওয়া হয়েছে, কিন্তু এটি আমি বলবো যে এই হকারের আজকে আপনি করে দিবেন, এটি প্রবাহমান নদী থেকে ধরেন 200 লিটার পানি উঠিয়ে ফেললে কিছুক্ষণের মধ্যে সেটি ভরাট হয়ে যাচ্ছে। আজকে এখানে পুলিশের এখানে ট্রাফিকের ইয়ে থেকে আছেন, ওনারা কিন্তু দৌড়াচ্ছেন, আমরা দৌড়াচ্ছি, কিন্তু এখানে হচ্ছে কি শুধুমাত্র এই হকার তারা বসছে। আর এখানে উনি চাঁদাবাজির কথা বলছেন, আমি দায়িত্বহীনতা সিটি কর্পোরেশনের সাথে জড়িত নয়, এটি আমি বলতে পারি। যদি প্রমাণ দেয় আমরা তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা নেব। বর্তমান মেয়র মহোদয় এগুলার ক্ষেত্রে 0 টলারেন্স। সুতরাং এই এভিডেন্স সহকারে যদি আপনার প্রমাণ দিতে পারেন আমরা সেই ক্ষেত্রে ব্যবস্থা নেব ঢাকা দক্ষিণ। কিন্তু অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো রয়েছে উনি উল্লেখ করেছেন, এটি স্ব সংস্থা থেকে সেই উদ্যোগগুলো নিতে হবে, কারণ সিটি কর্পোরেশন সেখানে করার কিছু নাই। সুতরাং সবাইকে এখানে তারা তার নিজস্ব অবস্থান থেকে যদি সেই বিষয়গুলোর ব্যবস্থা নেওয়া হয়, একমাত্র সেটি সিটি কর্পোরেশন করে আসতেছে, তাদের সহযোগিতা সবসময় প্রস্তুত আছে, সেই সহযোগিতা করে যাবে। আমরা চাই নাগরিকদের সুবিধার জন্য ফুটপাত অবমুক্ত থাকুক। এর আলোকে কিন্তু সিটি কর্পোরেশন আরও একটু উদ্যোগ নিয়েছে, সেটি হচ্ছে যে একেবারে যে আমরা হকারদেরকে একবারে ইয়ে করে ফেলতে চাই, আমরা 3টা পদ্ধতিতে যাচ্ছি। একটা হলো রেড জোন করে দিচ্ছি আমরা, আর একটা হলো গ্রিন জোন, আর একটা ইয়েলো জোন। গ্রিন জোনে ওনারা বসতে পারবে, ইয়েলো জোনে ফর দ্য টাইম বিং ওনারা বসতে পারবে, সেই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। আর ঢাকায় টাইম স্লট ভাগ করে দিচ্ছে, এতটা থেকে এতটা, এই সময়টুকু ধরেন একটা পিক আওয়ার আছে, এই সময় করা যাবে না। সুতরাং আরো একটি বিষয় উল্লেখ করতে চাই, সে ঢাকা একটি ঐতিহ্যের, একটি প্রাচীনতম শহর, এটির একটি ঐতিহ্য আছে। এই ঢাকা শহরে শুধু আমরা চলাচল করি, অনেক বিদেশি পর্যটক আসে, তাদের কাছে অনেক আকর্ষণীয় বিষয় কিন্তু তার সৌন্দর্য উপলব্ধি করা, তার ইতিহাস। এই জন্য কিন্তু আমরা 7টা বলয় সৃষ্টি করা হচ্ছে। সে 7টি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ঢাকা গেটটি কিন্তু আমরা সুন্দরভাবে তার পূর্বে অবস্থায়, আমি খুব মানে আমার কাছে খুব শান্তি লাগে, আমি খুব তৃপ্তি সহকারে ওই দিক দিয়ে যখন যাই, মানুষ সেটার সৌন্দর্যকে উপভোগ করে। কিন্তু আমরা কিছুদিনের মধ্যে সেই লালকুটিটিকে অবমুক্ত করে দেওয়া হবে, এরকম কিন্তু আমরা আরো অনেকগুলো উদ্যোগ করেছি এবং সেগুলো বলয় তৈরি করে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু মিডিয়ার মাধ্যমে সেগুলো দেখাচ্ছি এবং এগুলো আপনারা সহযোগী হিসেবে এটা কিন্তু আমি অত্যন্ত ইয়ে করতে চাই যে আমি খুবই বিস্মিত হয়ে গেছি। আমাদের মহিলাদের জন্য ইতিমধ্যে ঢাকা গেটের সেই শাড়ির ভিতরে সে ছাপ দিয়ে কিন্তু শাড়ি বাজারজাত করা হয়েছে। তো এটি খুব আসলে সেই নান্দনিক, যেগুলো ভালো কাজ সেগুলো তো আমরা প্রশংসা করতে প্রশংসনীয়, কিন্তু আমরা মনে করি এর মধ্যে এত কিছুর মধ্যে কিন্তু ফুটপাতটা একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আপনি যে পুরো ঢাকার দিকে যেদিকেই যাবেন আপনি যেতে পারবেন না, মানে আপনি যদি শুধুমাত্র এই কাউরান বাজার থেকে বসুন্ধরা শপিং মলের দিকে যেতে চান, আপনি দেখবেন শুধু রাস্তার মধ্যে দিয়ে শত শত মানুষ হাঁটছে, কারণ দুপাশে ফুটপাত একেবারে টাইট, ওখানে একটা মাছও গুলতে পারবে না এমন অবস্থা, ফুটপাতটা পুরোটুকু জাম। তো এটার দায়িত্ব কাউকে নিতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমি পরে আবার আসবো। জনাব হেলাল উদ্দিন, নগরীতে এমনিতেই পর্যাপ্ত ফুটপাত নেই, কিন্তু যতটুকুই আছে তাও আবার আপনাদের দোকানদাররা দখল করে রেখেছে, নাহলে দোকানে একটি বিশাল বড় অংশ সামনে বসিয়ে দিয়েছে। এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য আমরা শুনবো, কিন্তু একটি বিরতি নিতে হবে আমাদের। দর্শক, সালাম স্টিল কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত কেমন বাংলাদেশ অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় দখল মুক্ত নির্বিঘ্ন ফুটপাতের বাংলাদেশ চাই। অনুষ্ঠানের সম্প্রচার হচ্ছে সালাম স্টিলের সৌজন্যে। আমরা ফিরছি আলোচনায়। জনাব হেলাল উদ্দিন, নগরীতে এমনিতেই পর্যাপ্ত ফুটপাত নেই, কিন্তু যতটুকুই আছে তাও আবার আপনাদের দোকানদাররা দখল করে রেখেছে, নাহলে দোকানে একটি বিশাল বড় অংশ সামনে বসিয়ে দিয়েছে। এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য? ব্যবসা তো সবাইকে করতে হবে, ব্যবসা করেই তো খাবে, কিন্তু আরেকজনকে জনগণেরকে কষ্ট দিয়ে তো নয়।
ধন্যবাদ আশিক ভাই। প্রথমত যে জিনিসটা আপনি লক্ষ্য করবেন যে আসলে এখানে একটা রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এখানে আপনি যেখানেই যাবেন, আপনি গত কিছুদিন আগে এই রোজা শুরু হওয়ার প্রাককালে আমাদের উত্তরার ব্যবসায়ীরা ওখানে যে নতুন সাংসদ হয়েছেন ওনাকে নিয়ে অনেকবার মিটিং করে ওখান থেকে হকার মুক্ত করার চেষ্টা করেছেন, এবং মোটামুটি এখন দেখবেন যে উত্তরা কিছুটা মার্কেট এলাকায় হাঁটা যায়। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ তো যারা একেবারে ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী, যারা একেবারে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকে তো কিছু করতে আপনি দেবেন। অ্যান্ড করতে দেওয়া মানে এরকম না যে আপনি আরেকজনকে ক্ষতি করে আপনি সেখানে করবেন। অথবা আজকের ঢাকা নগরীর যে অবস্থা হয়েছে, যেভাবে যানজটের তৈরি হয়েছে, এখানে আমাদের বুয়েটের একটা অনুসন্ধানে দেখা গেছে, যে গবেষণা দেখা গেছে এখানে পার ডে আমাদের প্রায় 32-33 কোটি টাকা আমাদের ক্ষতি হচ্ছে শুধু যানজটের কারণে। আমরা প্রতিদিনই পত্রিকায় দেখি যে পৃথিবীর পরিবেশের জায়গায় সবচেয়ে খারাপ শহর হচ্ছে বাংলাদেশ, এই ঢাকা শহর। এর চেয়ে খারাপ শহর ঢাকা শহর, এর চেয়ে পরিবেশ খারাপ আর পৃথিবীতে অন্য কোনো দেশ না, 1 নম্বরে আছে। সেই দেশে পরিবেশের সার্টিফিকেট নিতে গেলে আপনাকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয়। যেই দেশে আপনার পরিবেশের 1 নম্বর জায়গায় আছে খারাপের, সেখানে আমাকে পরিবেশের ছাড়পত্র নিতে হয়। এরকম একটা অবস্থা কিন্তু দেশে চলছে এখন। আপনি দেখেন, এই যে 3 হুইলারের কথা বললেন না, এই যে মানে কী বলে ব্যাটারি চালিত গাড়িগুলো, এইগুলো একটু বেশ লম্বা, এইগুলো রাস্তা যারা চালায় তাদের বয়স কারো 20-এর বেশি না, তার নিচে সব। ওনারা বলবেন যে আমরা লাইনে পয়সা দিচ্ছি, কোনো সমস্যা না। আপনি কে? আমাকে একটা ধমক লাগিয়ে দিবে, আপনি কে? আমরা তো লাইনে পয়সা দিচ্ছি। এই যে লাইনের পয়সা মানে একটু যদি বুঝিয়ে বলেন। আমি জানি না লাইনের পয়সা তো কাশেম ভাই কিছুক্ষণ আগে বললেন না। ও আচ্ছা, সেই লাইন। হ্যাঁ, কাশেম ভাই কিছুক্ষণ আগে বললেন না। তো মানে শুধু ফুটপাত না, ওরাও এই যে ধরেন যাদের দেখার বিষয়, তাদের যদি টিনের চশমা চোখে থাকে, সেখানে যে বলেন যে নাগরিকদের একটা দায়িত্ব আছে, নাগরিকরা কি দায়িত্ব পালন করবে? পৃথিবীর কোনো দেশের নাগরিকরা কোনো দায়িত্ব পালন করে না। দায়িত্ব পালন করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন স্মার্ট বাংলাদেশে যাচ্ছি। বলেন স্মার্ট বাংলাদেশের চেহারা কীরকম হইতে পারে এবং এর জন্য দায়ী কারা? আমি কিন্তু মনে করি এর জন্য দায়ী হচ্ছে একটি পলিটিক্যাল কমিটমেন্ট থাকা দরকার। যদি পলিটিক্যাল কমিটমেন্ট থাকে, এই যে কিছুক্ষণ আগে মহিবুল্লাহকে আপনি বলছিলেন যে এই ট্রাফিকরা ফুটপাতে ঘর বানিয়ে বসেছে, উনি কিন্তু জবাব দিয়েছেন, উনি সরকারি চাকরি করেন, এর চেয়ে বেশি জবাব ওনার পক্ষে দেওয়া সম্ভব না। কাশেম ভাইকে আপনি জিজ্ঞেস করেন, কাশেম ভাই বলছেন আমি কি হকার লীগের আমি সভাপতি। এখানে হকার লীগ লাগবে কেন? হকার দল লাগবে কেন? হকার পার্টি লাগবে কেন? হকাররা নির্মমভাবে হকার কাজ করবেন। এখানে হকারদের জন্য পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে হকারদের জন্য আলাদা বন্দোবস্ত নাই। এবং আমরা যখন দেশের বাইরে যাই, ওইসব জায়গায় যাই, কম দামে জিনিস কেনা যায়, হ্যাঁ, এবং তাদের সঙ্গে থেকে আমরা কম দামে জিনিস এখান থেকে কিনি। বাংলাদেশে একমাত্র দেশ যেখানে আপনি বিভিন্ন জায়গায় দেখুন পার্টিজানের ভিত্তিতে কাজগুলো চলছে, এবং যেখানেই যাবেন আপনি, শুধু এখনকার সমস্যা কিন্তু না, এইটা স্বাধীনতার পর থেকে এই পার্টিজানের ভিত্তিতে বিভিন্ন বাজার ব্যবস্থার কথা বললেন কিছুক্ষণ আগে, আমরা হয়তো বলবেন বাজার ব্যবস্থাপনাগুলো আমরা নষ্ট করলাম কীভাবে? শুধু পার্টিজানের ভিত্তিতে। এই কারণ বাজারে যান, গিয়ে দেখবেন এই কারণ বাজার যার সময় তৈরি হয়েছেন, ওই সময় যেই দল কাজ মানে ক্ষমতায় ছিলেন সেই দলের নেতাদের বা নেত্রীদের এখানে দোকান পাঠান। এখন যারা ব্যবসা করছেন তারা কিন্তু ভাড়াটিয়া। 90% লোক হচ্ছে কারণ বাজারে ভাড়াটিয়া, যেখানে তাদের অপারেট কস্ট বেড়ে যাচ্ছে, যাদেরকে বরাদ্দ দেওয়া হচ্ছে তারা সেখানে নেই। এখন যার জন্য বেশি দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে মানুষ। এই যে বিষয়গুলো, যেমন আমাদের হকার যারা আছেন, এখানে সত্যি সত্যি কম দামে কিন্তু জিনিস পাওয়া যায়, এবং একটা নিম্ন আয়ের মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তারা কিন্তু ওইসব জায়গা থেকে কেনারও চেষ্টা করেন। কিন্তু ওখানে তাদের আবার গিয়ে দেখবেন তাদের প্রতিদিন যেই পরিমাণ চাঁদা দিতে হয়, যেই পরিমাণ টাকা বিভিন্ন জায়গায় দিয়ে, যেটা কাশেম ভাই তো বললেনি এটা, তো ওরকম একটা অবস্থা যদি পরিত্রাণ করা না যায়, যেমন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই যে কিছুক্ষণ আগে বললেন না, এই আমাদের পুলিশ বাহিনী এখন, যেটা ভাই বললেন কিছুক্ষণ, মিজান ভাই যেটা বললেন যে সিটি কর্পোরেশন টাকা তুলে না, আমি নিশ্চিত তুলে না। আপনি এখন যে পুলিশ কমিশনার বা এখন যে পুলিশ উচ্চ পদস্থ যে কজন সিটি মানে ঢাকা মহানগরী যারা দায়িত্বে আছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, এরা কেউ এই উল্টাপাল্টা এইসব জিনিস খায় আমার জানা নাই, কিন্তু হচ্ছে তো, কারো পকেটে তো যাচ্ছে, কারো না কারো পকেটে তো যাচ্ছে। এইগুলো আমার মনে খতিয়ে দেখা দরকার। ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ। রাজধানীতে অধিকাংশ ট্রিপই 2 কিলোমিটারের মধ্যে শেষ হয়। এই দূরত্ব মানুষ যদি পায়ে হেঁটে যেতে পারত, তাহলে তো রাস্তায় পরিবহনের চাপ কমার পাশাপাশি যানজট ব্যাপকভাবে কমে যেত। কিন্তু নির্বিঘ্ন ফুটপাত না থাকায় মানুষ ছোট ছোট দূরত্বেও, ½ কিলোমিটার দূরত্বেও মানুষ ব্যক্তিগত গাড়ি কিংবা রিক্সার উপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। আপনার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি যথাযথই বলেছেন যে আপনার ডিটিসি এর যে স্টাডিটা, সেই স্টাডিটাতে বলছে যে 76% ট্রিপই হচ্ছে আপনার 2 কিলোমিটারের কম। এটাই স্ট্যাটিস্টিক্স। এখন নির্বিঘ্ন এবং নিরাপদ যদি ফুটপাত থাকতো, তাহলে অবশ্যই মানুষ পায়ে হেঁটে ফুটপাতেই চলাফেরা করত।
আজকে ফুটপাতের যে অবস্থাটা এতক্ষণ ধরে আপনারা শুনলেন বিজ্ঞ আলোচকদের কাছ থেকে, এটা অত্যন্ত হতাশাজনক। আপনি দেখেন সিটি কর্পোরেশন বলছে যে আমরা ফুটপাতে দখল মুক্ত করতে চাই, মেয়র বলছেন আমি দখল মুক্ত করতে চাই। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর কি চাচ্ছেন? ওয়ার্ড কাউন্সিলর কিন্তু সিটি কর্পোরেশনের একটি অংশ, তিনি কিন্তু স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, তিনি কিন্তু চান না। তিনি যদি চাইতেন তাহলে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু টেকসই হতে পারত। এই ফুটপাত দখল মুক্ত করার উদ্যোগ বিভিন্ন সময় নেওয়া হয়েছে এবং কোনোটাই টেকসই হয়নি। কিছুদিন হয়তো মুক্ত থাকে, তারপরে এটা আবার ফিরে আসে। কেন ফিরে আসে? এখানে হকার্স লীগের সভাপতি মহোদয় তিনি পরিষ্কার করে বলেছেন কার কার স্বার্থ আছে। এই স্বার্থে যখন টান পড়ে তখনই এই আবার হকার এসে বসে পড়ে। এখানে যে একটা স্ট্রং পলিটিক্যাল ইকোনমি কাজ করে, এই স্ট্রং পলিটিক্যাল ইকোনমির কাছে সবাই হাত জোর করে বসে পড়ে, অর্থাৎ এখানে আবার ফিরে আসে। এই মানে এখানে যদি পলিটিক্যাল উইলটা যদি না থাকে তাহলে কখনোই বাংলাদেশে এই হকার মুক্ত পরিবেশ এবং হকার মুক্ত ফুটপাত আপনি পাবেন না। আপনি এই ফুটপাতগুলো আজকে উত্তরা বা এই মানে বড় রাস্তার পাশে যে স্পেশাস ফুটপাতগুলো মাত্র 10 বছর আগেও ছিল, সেই ফুটপাতগুলো কিন্তু এখন আর আপনি দেখতে পাবেন না। রাস্তা সম্প্রসারণের নামে ফুটপাতগুলোকে জলাঞ্জলি দেওয়া হয়েছে, অথচ এখানে সালাউদ্দিন ভাই আছেন, তিনি পরিষ্কার করে বলেছেন বেসিক মোড অফ ট্রান্সপোর্টের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফুটপাত। ফুটপাত শুধুমাত্র আপনার জরুরি নয়, এটি এনভায়রনমেন্টালি এবং ফিজিক্যালি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এই যে নাগরিকরা চলাফেরা করবে, শহর দেখবে, একজন স্ট্রেঞ্জার শহরকে দেখবে, শহরকে দেখার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে ডাক্তার মাহমুদ। এই যে আপনি কথাটি বলেছেন, এই যে আমরা আমাদের চোখের সামনে যে উত্তরায় যে বিশাল বড় বড় প্রশস্ত আপনার ফুটপাতগুলো ছিল যেখানে মানুষ হাঁটতো, পর্যটকরা হাঁটতো, সেগুলো যে একেবারে রাতারাতি আপনার পুরো উধাও করে দিল রাস্তা সম্প্রসারণের নামে, এই ব্যাপারে কি সিটি কর্পোরেশনের কোনো দায় নাই? অবশ্যই দায় আছে। তারা মানে এই ধরনের প্রকল্প যখন মানে তারা জনগণকে কিন্তু আমলেই নিল না, মানুষকে তারা আমলেই নিচ্ছে না। এক্স্যাক্টলি, জনগণের প্রতিনিধি হচ্ছে আমাদের ওয়ার্ড কাউন্সিলররা, আমাদের মেয়র মহোদয়, এবং তারাই হচ্ছে আমাদের একমাত্র সরাসরি ভোটে নির্বাচিত। তারা এই প্রকল্পগুলো যখন আপনার বাস্তবায়ন শুরু হয়, তাদেরকে আমি কখনোই দেখিনি এই বিষয়ে কোনো কথা বলতে, এই বিষয়ে কোনো প্রতিবাদ করতে, অর্থাৎ জনগণদেরকে সামান্যতম এখানে গুনাই ধরলো না। এবং এই যে প্রকল্পগুলো তৈরি করলো, এই প্রকল্পগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার কার কেন্দ্রিক যে পরিবহন ব্যবস্থা, তাকে সামনে রেখে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হলো। অথচ সবচেয়ে কার্যকর যে পন্থাটি, যেখানে বলা হয়েছে পথচারীকে প্রায়োরিটি দেওয়া, 1 নম্বর প্রায়োরিটি দিতে হবে পথচারীকে, সেই পথচারীকে প্রায়োরিটি দেওয়া হলো না। আজকে আপনি ঢাকা শহরের যে দুর্ঘটনার যে স্ট্যাটিস্টিক্স নেন, 34.5% মৃত্যু হয় পথচারীদের, অর্থাৎ পথচারীরা সবচাইতে এই মৃত্যুর শিকার হয়। পৃথিবীতে কোন শহরে আছে এত মানে বিরাট সংখ্যক পথচারী মৃত্যুর কোলে ঢলে পড়ে এই ধরনের ব্যাড প্ল্যানিং এবং আমাদের এই ফুটপাতের প্রতি আমাদের এক ধরনের উন্নাসিকতার কারণে এই জিনিসগুলো তৈরি হয়। আজকে ফুটপাতগুলোতে সমস্ত ধরনের ব্যবসা বাণিজ্য তৈরি হয়। শুধু এটা না, আপনি দেখবেন যে ফুটপাতের পাশে যে ড্রেনটি আছে, সেই ড্রেনটি পলিথিন, ডাবের খোসা এবং তরমুজ, আনারস নানা কিছু দিয়ে সম্পূর্ণটা ভরে থাকে। এবং এটাকে পরিষ্কার মানে করার দায়, মানে এটা প্রথমত হচ্ছে হকার বসারই কথা না, তার উপরে হচ্ছে ফুটপাতের কারণে, ফুটপাতের এই ব্যবসার কারণে এই ড্রেনগুলো নষ্ট হয়ে যায় এবং আমরা কিন্তু জলাবদ্ধতার মধ্যে পড়ি। আমরা গত ইলেকশনের আগে যখন মেয়র মহোদয়রা ইলেকশন ম্যানিফেস্টো তৈরি করেন, সেই সময় আমরা বলেছিলাম যে আপনারা প্রত্যেকটি ওয়ার্ডের বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করে প্রত্যেকটা এলাকার জন্য তদারকি করার জন্য একজন স্ট্রিট ম্যানেজার নিয়োগ দেন। এটা মানে একটা চমকের মতো কাজ করবে, যে এটা শুধুমাত্র ফুটপাতকে দখলমুক্তই করবে না, আপনার ড্রেনেজ ব্যবস্থাটাকে উন্নত করবে এবং এলাকার শান্তি শৃঙ্খলাটা কিন্তু নিয়ে আসা সম্ভব হবে যদি এই ধরনের একটি উদ্যোগ নেওয়া হতো। এটা করা হয়নি। এইটা করা হয়নি। আমার কাছে মনে হয় যে এই ফুটপাতের এই বিজনেসটাকে অনেকেই জিয়ে রাখার চেষ্টা করছে এবং এটা কখনো শেষ হোক এটা অনেকেই চায় না, এবং যেই কারণে এই ধরনের
অবস্থা আমরা দেখতে পারি। জি, ধন্যবাদ ডক্টর এস এম সালেউদ্দিন। নগরীতে নির্ভরযোগ্য উন্নত নির্বিঘ্ন ফুটপাত নেটওয়ার্ক তৈরির সুযোগ কতখানি আছে, কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং করণীয় কি? আমি এতক্ষণ আমাদের বিজ্ঞ আলোচকদের থেকে যা শুনলাম তবে দু একটা কথা আমি একটু বলতে চাই। সেটি হলো, আমরা কিছু হইলে আমাদের পুলিশকে দায়ী করি, এবং যদি আপনারা একেবারে বাস্তব চিত্র যদি আপনারা ফিল্ড থেকে নেন, এটা নিতে হবে, কথা বললেই শুধু হবে না, আপনাকে যেতে হবে তাদের কাছে। আমি দেখিনি আমার এই জীবনে, আমি যত দেশ বিদেশ ঘুরেছি এবং কাজ করার সময়, সরকারে থাকাকালীন সময়, এত মানে অবহেলিত পুলিশ আপনি কোথাও পাবেন না। আপনি দেখবেন সারাটা দিন এই ছেলেগুলো রাস্তার ভিতরে আপনার সমস্ত এনভায়রনমেন্টাল সিচুয়েশন গুলাকে তারা চ্যালেঞ্জ নিয়ে তারা কিন্তু রাত্রে যখন ফিরে যায় তাদের আপনার ইতে হোস্টেলে বা তাদের ইতে, আপনার একটু খবর নিয়ে দেখেন যে তারা কেমন আছে। এক। দুই নম্বর কথা হলো যে আপনার এই যে আজকে ফুটপাতের উপরে যে আপনার পুলিশ বক্স করছে, এটা তো লজ্জার বিষয়। এটা লজ্জা কেন? এটা পুলিশকে আমরা দায়ী করবো কেন? পুলিশ যদি জায়গা না দেওয়া হয় তাদেরকে, তাইলে তারা তো আপনার কোন রকমে তাদের ডিউটি করার জন্য সেখানে আপনারা করছেন। আমরা কয়েকদিন আগে আপনার ঢাকা আপনার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের একটা সেমিনারে আমরা ছিলাম, আমারও একটা বক্তব্য ছিল। সেখানে দেখেছি ব্যবসায়ীরা এখন অ্যালার্ট হয়ে গেছে। ব্যবসায়ীরা এখন মানে আপনার কি বলে এটাকে, তারা দে হ্যাভ বিকাম হেল্পলেস, যে আপনার যানজটের কারণে তাদের ব্যবসায় একটা বিরাট ধস নেমে এসেছে। সেই ঐতিহ্যবাহী ঢাকা সিটি, পুরানো ঢাকা সিটি আপনার বসে যাচ্ছে। এই দুই কথাগুলা বলার পিছনে একটাই বলছি, যতগুলা কথা এতক্ষণ শুনলেন আপনারা লক্ষ্য করবেন কেমন জানি একটা হতাশা, কেমন জানি একটা অবাস্তবতা, কেমন জানি একটা কমিটমেন্টের অভাব। এগুলো নিয়েই আমি আর আপনি এই যে আজকের কথাগুলো বলছি না, এটা ভুলে যাবে কালকার থেকে আবার। এই জন্য আমি মনে করি যারা নাকি এখানে এখন চাকরি করছেন আছেন, এই যে তাদেরকে বলবো যে আপনারা এই সকল কথার থেকে জিস্ট গুলো নিয়ে আপনারা সরকারের কাছে পৌঁছান। এই যে একটা কথা আসছে না, আপনার সুপারভিশন, অর্থাৎ আপনার একটা কাজ হলে এটাকে টোটাল সুপারভাইজ করার জন্য যে একটা প্রয়োজন, এই জিনিসটা কিন্তু আমাদের দেশে খুব অ্যাবসেন্ট। আমরা কি করি, যারা চাকরি করে তাদের মাধ্যমে একটা সুপারভাইজারি কাজ দিয়ে দিই, তারা করেন। আমি মনে করি যে আমাদের পুলিশকে যথাযথ মর্যাদা দিয়ে তাদেরকে দায়িত্ব পালনের জন্য তাদেরকে সেই সুযোগ করে দিতে হবে। আমি ছোট্ট একটা কথা বলি, যদিও এটা আপনারা কেউ মাইন্ড না করে। আমি একদিন 10 নম্বর গোলচক্করের এখানে ইফতারের আগে দাঁড়িয়েছি। আপনার ইফতারে ওই ইয়ার থেকে কতগুলা সিঙ্গারা বা কি নিচে পড়ে গেল, তাই দেখলাম উঠালো। আমি বললাম যে ভাই এটা আপনার কি ইফতারি দিবেন? বলে না, এগুলো পুলিশ দিয়ে দিন। এই যে একটা অবহেলা, এই যে তাদের প্রতি একটা আপনারা তাদের কাছ থেকে বেটার সার্ভিস আশা করতে পারেন না। আমি যখন আপনার বগোটায় যাই, যখন আমি আপনার কলম্বিয়া বগোটাতে আপনার মেয়র পেনালোজারে আমি যখন বললাম যে এত সুন্দর ফুটপাত আপনারা করছেন, রাস্তাগুলো চিকন হয়ে গেছে, এতে কি আপনার ট্রান্সপোর্টে অসুবিধা হয় না? বলে না, ট্রান্সপোর্ট তো কমে গেছে। ফুটপাত যখনই বাড়িয়ে দিলাম, মানুষ হাঁটার অবস্থা যখন দাঁড়িয়ে দিলাম, ওই যে আপনারা বললেন 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা, এখানে তো শুধু রাস্তায় আপনার গাড়ি যান, এখানে রাস্তার দুপাশে আবার ভ্যানে সবজিও বিক্রি করা হয়, এখানে ভ্যানে বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। আমাদের যে রাস্তা আছে সেটা লন্ডনের কিংবা ইউরোপের অনেক দেশের রাস্তার চেয়ে অনেক বড়, কিন্তু সেখানে তো আর আপনার রাস্তার উপরে ভ্যানে কিংবা কোনো পসরা সাজিয়ে বসে কেউ বিক্রি করে না। তো এখানে তো আপনি কারওয়ান বাজারে যদি আসেন, আপনি দেখবেন কি বিশাল বড় রাস্তা, এই রাস্তায় 4 লেনে করে আপনার এই পসরা সাজিয়ে বসে আছে সবাই। শুনেন, এটা বিক্রি যে করে তার কি দোষ? এটা আমাদের তো পয়েন্ট আসতে হবে। আমি বলি পয়েন্ট হইলো, আপনারা আজকের এই টকশোর পরের থেকেই আপনারা আগামী সপ্তাহ থেকে ফুটপাত মুক্ত করে দেওয়ার চেষ্টা করেন। ফুটপাতকে ফুটপাতের মতো চলতে দিন। এই কাজটা নেওয়ার জন্য মহিবুর রহমান সাহেব যদি কালকা শুরু করে তার পুলিশ কমিশনারকে দিয়া পরশুর সময় কাজ শুরু করতে গেলে তার যে বাধাগুলো আসবে, আমি মনে করি এই ক্ষেত্রে পলিটিক্যাল কমিটমেন্ট থাকা দরকার আছে। এই ক্ষেত্রে সবাই একযোগে কাজ করতে হবে। এখানে কোনো বিরোধী দল সরকারি দল থাকবে না। কারণ কি জানেন, এই যে বিলিয়নস অফ ডলার আমরা যে ক্ষতিগ্রস্ত হইতেছে আপনার যানজটের কারণে,
এই একটা ছোট্ট দেশে। এই যে আপনার মানুষ অসুখের পর অসুখ হয়ে যাচ্ছে, আমরা এগুলাকে তো কেয়ার করতে হবে। এই জন্য আমি মনে করি এখানে টোটাল পলিটিক্যাল কমিটমেন্ট থাকতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে জনাব মুনিবুর রহমান। ফুটপাত দখলমুক্ত করতে না পারার পেছনে যে সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ রয়েছে, সেখানে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকেও একটি পক্ষ হিসেবে ধরা হয়, বিভিন্ন সময় কথা এটা চলে এসছে। এ ব্যাপারে যদি আপনার কোনো বক্তব্য থাকে। আপনার এই প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের উত্তর আমি বলবো, আমি গত 3 বছর ধরে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিকের দায়িত্ব পালন করে আসছি, এবং আমি ট্রাফিকের দায়িত্ব পালন করার পরে আমাদের ঢাকা মহানগরীতে 8টা ট্রাফিক ডিভিশন আছে। 8টা ট্রাফিক ডিভিশন এমন কোনো ডিভিশন নেই যেখানে অবৈধ হকার, অবৈধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ট্রাফিক পুলিশ করেছে, জয়েন্টলি করেছে, এবং এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, কিন্তু এবং এটা কিন্তু চলবে। কিন্তু যদি পুলিশের যদি এরকম সিন্ডিকেশনের একটা অংশই থাকতো, যদি পুলিশ সিন্ডিকেটের অংশীদার হিসেবেই থাকতো, বা পুলিশের যদি সদিচ্ছার অভাব থাকতো, যেটা চলে আসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ড্রাইভগুলো আমরা করতাম না, এবং সেক্ষেত্রে কিন্তু এই অভিযানগুলো আমরা চালাতে পারতাম না। এগুলো কিন্তু ডেফিনেটলি আমরা কিন্তু জনস্বার্থে, জনগণের দুর্ভোগের কথা, জনগণের জন্য নির্বিঘ্ন চলাচল করতে পারে, এবং ট্রাফিক সিস্টেমটা যেন সমুন্নত থাকে, একটা যেন ভালো ট্রাফিক সিস্টেম জনগণবাসীকে উপহার দিতে পারে, সেই কারণে কিন্তু সেই মাইন্ডসেট থেকেই কিন্তু এই কাজগুলো করা হয়। ট্রাফিক পুলিশ রাস্তায় যখন দায়িত্ব পালন করে, ট্রাফিক পুলিশ যখন ট্রাফিক ম্যানেজমেন্টের কাজটা করে, অবৈধ হকারের বিরুদ্ধে যখন অভিযানটা পরিচালনা করে থাকে, সেই কাজটা কিন্তু একদম দৃশ্যমান, এটা কিন্তু অদৃশ্য কোনো কাজ না। এটা যখন অপারেশন, যে আমরা দেখি উল্টা দিক দিয়ে যেভাবে আপনার রিক্সা, ভ্যান এখন একেবারে মেইন রোডে উঠে আসছে, আগে কিন্তু এটা ছিল না। এগুলোর অবক্ষয় এবং দিন দিন অধপতন হচ্ছে কিন্তু বিগত 4-5 বছর ধরে। আগে কিন্তু আমরা বড় বড় রাস্তায় রিক্সা কিংবা ভ্যান দিনের বেলা চড়তে দেখতাম না, এখন কিন্তু মানে অহরহ দেখা যাচ্ছে, এবং উল্টা দিক দিয়ে এসে সেগুলোর সামনে ট্রাফিক পুলিশ কিংবা তার কর্মকর্তার সামনে দিয়ে সেটা যাচ্ছে, তারা কিছু তেমন বলছেও না। এর পিছনের কারণ কি? এই পিছনের কারণ হচ্ছে এখানে আপনার দেখতে হবে যে এখানে আমাদের যে ট্রাফিক ম্যানেজমেন্ট, আমাদের ঢাকা মহানগরীতে 110টি ইন্টারসেকশন আছে। এখানে যেই পরিমাণ ট্রাফিক সদস্য থাকার কথা বা যে পরিমাণ সার্জেন্ট থাকার কথা, সেই পরিমাণ কিন্তু সার্জেন্ট বা ট্রাফিক সদস্য নাই। এবং দ্বিতীয়ত, ট্রাফিক কিন্তু একটা স্ট্যাটিক ডিউটি না, এটা কিন্তু একই ট্রাফিক সদস্যকে ঘুরে ঘুরে তার কিন্তু বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন কিন্তু তার কিন্তু জোন কভার করতে হয়। তো দেখা যায় যেই পরিমাণ জোন কভার করার কথা বা যেই পরিমাণ এলাকা তাকে অ্যাড্রেস করার কথা, অতীতে যেটা ছিল, অতীতে হয়তো ভলিউমটা কম ছিল, জনসংখ্যা কম ছিল, আপনার কিন্তু এটা কিন্তু ঢাকা মহানগরের অবয়ব অনেক বেড়েছে, যানবাহনের সংখ্যা বেড়েছে, সব কিছু কিন্তু বেড়েছে, কিন্তু সদস্য সংখ্যা কিন্তু একই রয়েছে। কাজে আগে যে ট্রাফিক সদস্য যে কাজটা ছিল, কিন্তু কাজ বহুগুণ বেড়ে গিয়েছে। তাছাড়া কিন্তু প্রত্যেকটা যখনই রিক্সা যখন উল্টা পথে আসে, যখনই আপনার কোনো ভ্যান যখন কোনো তার মালের পয়সা সাজিয়ে যখন ব্যবসা করছে, বা যখনই কোনো অযাচিত কোনো কর্মকাণ্ড করছে, প্রত্যেকটা ঘটনায় কিন্তু স্পেসিফিক কেস কিন্তু আইডেন্টিফাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা, ইভেন ব্যাটারি চালিত রিক্সা যেটা অবৈধ, সেটার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেই, এবং ডাম্পিং স্পটে আমরা পাঠিয়ে থাকি। কিন্তু এখানে ডাম্পিং স্পটের এবং খুব মজার একটি বিষয়, কেন যেন সন্ধ্যার পরেই এই ব্যাটারি চালিত গাড়িগুলো সব শহরের সব মেইন রাস্তায় উঠে আসে। ঢাকা শহরে ট্রাফিকের কিন্তু আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হলো মোটরসাইকেল এবং এই যে ভ্যান, যে ভ্যানে করে যে আপনার ছোট ছোট রাস্তা কিংবা ইন্টারসেকশনেও দেখবেন পণ্য নিয়ে দাঁড়িয়ে থাকে, এবং তাদেরকে সেরকমভাবে সরানোর কোনো উদ্যোগ আমরা দেখছি না। এই ব্যাপারে আপনি কি বলবেন? ডেফিনেটলি বড় ইন্টারসেকশনে যখন কোনো ভ্যান থাকে বা কোনো যখন ইভেন মোটরসাইকেলও থাকে, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন আপনার রাইড শেয়ারিং এর যে মোটরসাইকেলগুলো থাকে, তারা কিন্তু অ্যাপসটা বন্ধ করে কিন্তু বিভিন্ন ইন্টারসেকশন দাঁড়ায় থাকে। প্রত্যেকটা এখন অ্যাপস বেশিরভাগই আর অ্যাপস করে না, কারণ অ্যাপসটা ব্যবহার করলে তাদের যে নির্ধারিত যে ভাড়া, অ্যাপসটা ব্যবহার না করলে তার চেয়ে সে বেশি ভাড়া আদায় করতে পারে। এবং অনেক সময় অনেক সচেতন মানুষ, অনেক শিক্ষিত মানুষ দেখা যায় যখন অফিস থেকে বাসায় ফিরছে, তখন দেখা যায় যে দুইটা খ্যাপ আদায় করার পর সে বাসায় ফিরতে চায়। এখানে কিন্তু বেসিক্যালি ইন্টারসেকশন ভিত্তিক যে ম্যানেজমেন্ট আমাদের, আবারও একটা কথাই বলছি, আগে কিন্তু এই ক্রাইমগুলো ছিল না, বা আগে কিন্তু এই পরিসরে এই ঘটনাগুলো ঘটতো না। এখন বিভিন্ন কারণে, করোনার কারণে, বিভিন্ন প্রতিকূলতার কারণে কিন্তু মানুষের একটা আর্থিক সীমাবদ্ধতার একটা বিষয় চলে আসছে, এবং তখন কিন্তু সে স্ট্রাগল করছে। আমরা কিন্তু সর্বোচ্চভাবে আমাদের যে ট্রাফিক ব্যবস্থাপনার যে ম্যানেজমেন্ট, আমরা যখন কারোর বিরুদ্ধে প্রসিকিউট করি বা কারোর বিরুদ্ধে যখন কোনো ব্যবস্থা নিয়ে থাকি, আপনার ব্যাটারিতে যানবাহন বলেন, ভ্যান গাড়ি বলেন, তারপরে যে ইভেন মিটারে কিন্তু অনেক সিএনজি চলে না, প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিয়ে থাকে। কিন্তু কথা হচ্ছে, একটা মানুষের যখন সারাদিন কাজ করে, সে কিন্তু সে ট্রাফিক, তার কিন্তু যানবাহনকে ঠেলতে হয়। এখন একটা যানবাহন যেখানে আপনার দীর্ঘ সাইড আছে, সেখানে যদি হঠাৎ করে আপনার অনেক সময় একটা যানবাহনকে থামিয়ে যদি মামলা করেন, পিছনে কিন্তু একটা ব্যাকলগ হয়ে যায়। সেই বাস্তবতাটা মাথায় রাখতে হবে, যানবাহন চলাচলের ব্যবস্থা করতে হবে, অ্যাট দ্য সেম টাইম যে কেউ যদি অন্যায় করে থাকে, সে অন্যায়ের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ আমাদের একটা ব্যালেন্সড কিন্তু ম্যানেজমেন্ট চালাতে হয়। কিন্তু আমাদের যদি ম্যান পাওয়ার বেশি থাকতো,
যদি এখানে যদি অটোমেশন সিস্টেমটা তাড়াতাড়ি ডেভেলপ করতে পারি তাহলে এই সিস্টেমগুলো আরও ডেভেলপড হবে এবং আরও কিন্তু ভালো সেবা নগরবাসী পেতে পারে। তারপরে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা কিন্তু সবসময় এই কাজগুলো করে থাকি। আমি আপনাকে একটা কথা নির্দ্বিধায় বলতে পারি যে যেই ব্যাটারিজাত রিক্সার কথা আপনি বললেন, রাত্রেবেলায় এটার প্রকোপ কিন্তু বেড়ে যায়। বেসিক্যালি যেটা হয় যে সকাল 6:30 কিন্তু ট্রাফিকের ডিউটি শুরু হয়, অর্থাৎ সবচেয়ে আগে কিন্তু ট্রাফিক তার দায়িত্ব পালন করে এবং রাত 10:30-11টা পর্যন্ত ট্রাফিক তার দায়িত্ব পালন করে থাকে। এরপর কিন্তু বিভিন্ন ইন্টারসেকশনে আমাদের সেগমেন্ট ভিত্তিক বিভিন্ন ডিপ্লয়মেন্ট টিম থাকে, অর্থাৎ যেসব ইন্টারসেকশনে ভিড় হতে পারে, বিশেষ করে কাভার্ড ভ্যান, ভারী যানবাহনগুলো যখন চলাচল শুরু করে ঢাকা শহরের মধ্যে, তখন কিন্তু একটা বড় একটা ঝামেলা যানজট তৈরি হয়। তখন কিন্তু ওই যানজটগুলো এবং রাস্তাগুলোকে ফ্রি রাখে এবং এই যানজটটাকে অ্যাড্রেস করে ট্রাফিক ব্যবস্থাপনাকে স্মুথ রাখা আমাদের বড় দায়িত্ব। তখন দেখা যায় অনেক ব্যাটারিজাত রিক্সা সুযোগ বুঝে চলে আসে। কিন্তু প্রতিদিন 8টা ডিভিশনে আপনাকে নির্দ্বিধায় বলতে পারি নট লেস দ্যান 500 ডাম্পিং করা হয়। কিন্তু ডাম্পিংয়ের বিরুদ্ধে এটাকে ডাম্পিংটা কখন কার্যকর হবে জানেন? যখন ডাম্পিং করার পর যেটাকে স্ক্র্যাপ করা যায়, স্ক্র্যাপ করে যদি তাদেরকে এই জিনিসগুলো থেকে মুক্ত করা যায়, কিন্তু ডাম্পিং করার পর আইনের সীমাবদ্ধতার কারণেই কিন্তু তাকে আমার ছেড়ে দিতে হচ্ছে। তখন সে কিন্তু আবার কিছুদিন পর সেই সুযোগটা নিচ্ছে, কারণ তাকে তো পেট চালাতে হবে। এটা একটা মানে কজ এন্ড এফেক্ট সিস্টেম। আমাদের প্রসেসটা চলবে, এটা চলমানই থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা প্রচন্ড রোদে বৃষ্টিতে আমরা একটা অমানবিক দৃশ্য দেখি, আমাদের ট্রাফিক ভাইদের দেখি এই যে হাত দিয়ে তারা ট্রাফিক ব্যবস্থাপনা করছে এই প্রচণ্ড রোদ, এই গরম, বৃষ্টি, ঝড় ঝঞ্ঝা এগুলোর মধ্যে। কিন্তু ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল সিগন্যালিং ব্যবস্থা আপনারা করতে পারছেন না কেন? আপনার ক্যামেরা দিতে পারছেন না কারণ আমরা উন্নত বিশ্বে, আমাকে পার্শ্ববর্তী কলকাতাতেও দেখি ট্রাফিক রাস্তায় দাঁড়িয়ে থাকার সংখ্যাটা অনেক কমে গেছে। এমনকি উন্নত বিশ্বের অনেক শহরের রাস্তার বিভিন্ন কর্নারে ক্যামেরা এবং আপনার এই যে ডিজিটাল আপনার সিগন্যালের ব্যবস্থা, যেটা সম্পূর্ণ স্পিড মেজারিং ডিভাইস থাকে, তাদের স্পিড ওভার স্পিডিং করলে বা র্যাশ ড্রাইভিং করলে এটা আমরা পারি না। এবং আপনার এই যে ক্যামেরায় সাথে সাথে দেখি পার্শ্ববর্তী কলকাতাতেও যে তাদের কাছে একদম 5 মিনিটের মধ্যে ছবি চলে আসতেছে, শহরের মধ্যে সেগুলো করতে পারছি না কেন? সেখানে তো আপনার এই যে বারে বারে লোকবলের কথা বলছেন, প্রতিবার আপনার লোকবলের কথা বলছিলেন, সেখানে তো আপনার লোকবলকে আরো কমে যাবে, শুধু মনিটরিং এর জন্য এবং পেনাল্টি করার জন্য আপনার জিনিসটা হাতে চলে আসবে। ধন্যবাদ আপনাকে। ঢাকা মহানগরীর যে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে ঢাকা মহানগরীর ট্রাফিক পুলিশ, ঢাকা মহানগরীর ট্রাফিকের একটা কমন একটা আপনার উক্তি হচ্ছে ঢাকা মহানগরীতে ট্রাফিক অচল, ঢাকা মহানগরীতে যানজট বেশি। এই কথাটা যখন কেউ বলে তখন অ্যাজ আ ট্রাফিক পুলিশ অফিসার আমার কাছে মনে হয় যে সব কিছু ট্রাফিক পুলিশকে ইন্ডিকেট করে করা হচ্ছে। এটার একটা কারণ কি জানেন? কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইঞ্জিনিয়ার রাস্তাটা তৈরি করে দেয়। একটা প্রকল্প যখন বাস্তবায়িত হয় তখন কিন্তু আলটিমেটলি প্রকল্পটা চালাবার দায়িত্ব কিন্তু পুলিশের, ট্রাফিক ম্যানেজমেন্টের। তো তখন মনে হয় সব দায়িত্ব তো ট্রাফিকের, কিন্তু এখানে কিন্তু একটা ট্রাফিক ব্যবস্থা স্মুথ রাখার জন্য ঢাকা মহানগরীতে 11টা কিন্তু স্টেক হোল্ডার, 18টা স্টেক হোল্ডার আছে, প্রত্যেকের কিন্তু দায়িত্ব আছে। তো ট্রাফিক সিগন্যাল লাইট ওখানে ঠিক আছে কিনা, ওখানে সাইনটা ঠিক আছে কিনা, সামনে হাসপাতাল, হর্ন বাজাবেন না, হর্ন মুক্ত এলাকা, এরকম কিন্তু বিভিন্ন কিন্তু আপনার বিভিন্ন সংস্থা আছে যাদের এঙ্গেজমেন্টটা খুব বেশি দরকার। এখানে তো একটা কালেকটিভ কোঅর্ডিনেশনটা খুব বেশি দরকার এবং কালেকটিভ কোঅর্ডিনেশন যখন বেশি হবে তখন কিন্তু আপনি নির্বিঘ্নে সেবা করে দিতে পারেন। এই প্রশ্নের উত্তর আমি বলছি বা এখন আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি, সামনে স্মার্ট বাংলাদেশের দিকে আমরা ধাবিত হচ্ছি। এখন কিন্তু গত বছরের শেষের দিকে কিন্তু এই পরিস্থিতিটা এই আমরা দেখেছি 58 কোটি টাকার প্রকল্প আপনারা নিয়েছেন ট্রাফিক সিগন্যালিং এর এবং সেটা বাস্তবায়ন হয়েছে, কিন্তু ট্রাফিক সিগন্যাল তো আর ডিজিটালাইজ হতে দেখলাম না আমরা। এখানে আমি এই কথাটা আমি বলি, এখানে একটা কেস প্রজেক্ট নেওয়া হয়েছিল, ক্লিন এয়ার সাস্টেনেবল এনভায়রনমেন্ট। কেস প্রজেক্ট 18 সালে নেওয়া হয়েছিল, অর্থাৎ আমাদের অটো সিগন্যাল লাইট সিস্টেম করার জন্য। এখানে কিন্তু এটার কিন্তু বাজেট ছিল 58 কোটি টাকা। এখানে কিন্তু ইমপ্লিমেন্টিং অথরিটি কিন্তু পুলিশ ছিল না, এখানে ইমপ্লিমেন্টিং অথরিটি ছিল এনভায়রনমেন্টাল মিনিস্ট্রি ছিল, সিটি কর্পোরেশন ছিল এবং এখানে কিন্তু আপনার যে রোডস এন্ড হাইওয়েজ অথরিটি ছিল। মানে কি এগুলো কি কোনোভাবে জবাবদিহিতার আওতায় আনা যায় না? এই যে আপনি বলছেন যে এটা ট্রাফিকের জিনিস হলেও এটার জন্য এটার বাস্তবায়নে ছিল এই মন্ত্রণালয়, প্রত্যেকটা সেক্টরে দেখা যাচ্ছে এই যে জবাবদিহি কিন্তু কাউকে করতে পারছি না। আপনাদের কেন ইনভলভ করা হয় না? আপনারা কেন কথা বলেন না এগুলো নিয়ে? আমি সেটাই বলতে চাই, এটা আমারও প্রশ্ন, আমাদেরকে কেন ইনভলভ করা হয় না? কারণ আলটিমেটলি যখন ট্রাফিক পুলিশ তখন ম্যানেজমেন্টে থাকে, আলটিমেটলি কিন্তু বেস্ট প্র্যাকটিশনার আমরাই। আমাদের অভিজ্ঞতা, একটা টিএ, একটা সার্জন বা এসির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা কিন্তু একটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। আমি মনে করি প্রত্যেকটা ট্রাফিক ইস্যুতে ডিএমপি ট্রাফিক পুলিশ একটা এবং একটা প্রাচীন একটা অর্গানাইজেশন এবং তাদের কিন্তু ডিএমপি ট্রাফিক ব্যবস্থাপনার সম্যক ধারণা আছে। আমি আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে জনসাধারণকে এবং সবার কাছে আবেদন করতে চাই, ট্রাফিক রিলেটেড যে কোনো ইস্যুতে ডিএমপি ট্রাফিক পুলিশকে যেন অবশ্যই ইনভলভ করা হয়। ধন্যবাদ আপনাকে জনাব এম এ কাশেম। কি করলে আপনারা ফুটপাত জনগণের জন্য ছেড়ে দেবেন? কি করতে হবে আপনাদের জন্য বলেন, যাতে জনগণ যেন ফুটপাত? আপনাদের কথা প্রসঙ্গে একজন বলছেন জি
যে আমরা দোকান বিক্রি করে ফেলাই, আমরা সিটি কর্পোরেশন যদি পুনর্বাসন করে দোকান দেয়, এরকম যদি একটা প্রমাণ দেয় করেছেন তো অনেক ভুড়ি ভুড়ি। না 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 আমি বলি, ফুটপাতের একজন হকার, আমি একটা উদাহরণ দিয়ে বলি, সিদ্দিক বাজার মার্কেটের 8 তলায় মাত্র 50 বর্গ ফুট একটা দোকানের দাম হলো 10,90,000, মানে সালামি আর কি, তাও মেয়র কোটায় 10 লক্ষ। মেয়র কোটা মানে কোটা আছে আবার? হ্যাঁ, মেয়র কোটা, এটা সবসময় ছিল। এই কোটাটার ব্যাপারে আপনার কাছে আমি যাবো, মেয়র কোটা পরে সেখানে তাইলে একজন সাধারণ হকার 50 বর্গ ফুটের একটা দোকান 10 লাখ 11 লাখ টাকা দেওয়া কোনো অবস্থাতেই সম্ভব না। বিদায় হকারের নামে মার্কেট হয়, ওই মার্কেটের দোকানগুলি হকার বানাইয়া বা হকার ওইয়া যাদের টাকা আছে তারাই নিচ্ছে। মানে এই তো হলে পরে হকার মার্কেটের মানে মানে চরিত্র, মানে যে কারণে সেখানে আর হকাররা যেতে পারে না। নীতিমালাই এইটা, সিটি কর্পোরেশন দোকান বানাইবো, দোকানের টাকা দিয়ে দোকান নিতে হবে। সেটা তো সিটি কর্পোরেশন ভাড়া দিলেই পারে, হকাররা যখন সেটা কিনতে পারে না তখন। এখন ওই রাস্তায় বাচ্চার কাঁদে আর কি, তো বাবা তুই কাঁদোস কা, আমার বাপে মারে মাইরা অস্থির, কয় কিল লেগে, আমার ভাই বোন হয় না দেখে, কয় তুই ওইসব করতে, কয় এই বিচার করবো ডাকে। এখন আমি স্যারদের কাছে যত কই, এই যে একটু আগে বললাম আপনি অন্যদিকে ঘুরে দিয়েছেন, একজন মন্ত্রী ফুটপাতের টাকা খায়, আমি বলি খাইছে মন্ত্রী, আমি সাক্ষী, মন্ত্রী মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের ফুটপাতের টাকা খাইছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আমি বললাম আওয়ামী লীগ বঙ্গবন্ধুর বাড়ির সামনে গেছে ফুলের মালা দিতে, আমি বলছি আমার হকার এখনো আছে কিন্তু আপনার মন্ত্রিত্ব নাই। জি, মায়াবাই শুনছে, সবার সামনে বলছে। জি জি, সেটা তো সবাই আপনারা একজন আরেকজনকে বলছেন। না না, একজন আরেকজন, আমি তো ওনার সমান না, আপনি তো অনেক ক্ষমতাবান, আপনারা তো এটা বলতেও পারেন। না না ভাই, আমি বলতে বাধ্য, আমার ক্ষমতা নাই, কিন্তু আমি যেটা সত্যি কথাটা আমি ওনার, মানে যার যেখানে ক্ষমতা আছে সে তার মতো করে সরকারকে ব্ল্যাকমেইল করছে, গরিব হকারদেরকে দিলেন, সেটা আবার আপনার ক্ষমতা বল, যেখানে চিফ অফিসার ওনার যে কি ক্ষমতা আমি আগে জানতাম না, যে স্যারে না আছে, আমি পরে আমি বুঝছি মেয়রের পরেই উনি, বা অনেক ক্ষেত্রে মেয়র আর ওনার ক্ষমতা একই রকম সিটি কর্পোরেশনে, অথচ চিফ অফিসার নিজে স্বাক্ষর দিছে। আমি আজকে ফাইলটা আনতে পারি নাই ভাই, তারা ফাইনাল রাখবেন, আপনি বলেন মানুষ এমনি। সেখানে এই অর্ডার থাকা অবস্থা, ওনার সিগনেচারে ওইটা আগে তো অনুমোদন দিছে মেয়র, এরপরে ওজন উঠাই দিছে, উঠাই দেওয়ার পরে আমার আবেদনের প্রেক্ষিতে বসতে দিছে, বসতে দেওয়ার পরে উনি বসতে দিব না। জনাব মিজানুর রহমান, আপনার ক্ষমতার কথা বলেছেন, যে চিফের ক্ষমতা কি সেটা অনেক সময় আপনার মানে ওনার বর্ণনা অনুযায়ী অনেক বেশি, এবং মেয়র কোটা, মেয়র কোটার কথা উনি বলেছেন। মেয়র কোটাটা আসলে কি, এটা যদি আমাদেরকে একটু বুঝাতেন। ধন্যবাদ আপনাকে। আসলে ক্ষমতা বলতে কিছু না, আমরা আসলে রাষ্ট্রের সেবক হিসাবে কাজ করতেছে, এখানে ক্ষমতার কোনো বিষয় নয়, একটা কাজে সম্পৃক্ত হতে পারে। আমি মনে করি যে এর মধ্যে একটা আত্মতুষ্টি বা সন্তুষ্টি আছে বলে মনে করি। জি, এখানে মেয়র কোটার যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে, ধরেন আমি যদি একটা মার্কেট তৈরি করি বা এক্সিস্টিং হয়তো একটা মার্কেট আছে, এটাকে হয়তো আমি পুনর্নির্মাণ করছি, সেটা একটা হতে পারে, আরেকটা হলো নতুন করে একটা হতে পারে। তো দুটোর ক্ষেত্রে আমি যদি বলি, ধরেন ক্ষতিগ্রস্তের কথা যদি চিন্তা করি, ধরেন আমি একটা আজকে এক্সিস্টিং যে মার্কেট আছে এটা এখন ভেঙে ফেলছি, এখানে হয়তো 1000 আছে, দোকানদার আছে এখন। জি, এখন নতুন করে যখন আমি মার্কেট করতে যাব, তখন হয়তো আমাকে দেখা যাচ্ছে যে 1200 দোকান আমি করতে পারছি। জি, তখন আমি আগে ওই 1000 যে ক্ষতিগ্রস্ত ওদেরকে আমি দিয়ে দেব, তাদের মাধ্যমে লটারি করে আমি ওই আগে তাদের পুনর্বাসনটা নিশ্চিত করবো। দেন থাকছে 200-200-র পড়তে 30% মেয়রের একটা কোটা থাকে। দেন আসছি, আমি ওটার ব্যাখ্যা দিচ্ছি একটু পরে। দেন 30%-এর বাইরে, দ্যাট ইজ 200-র ভিতরে 30 মানে 60, মানে 140 আর থেকে যাচ্ছে। এই 140-এর জন্য এই যে ধরেন আজকে হকার বলেন, অমুক বলেন, তমুক বলেন, তারা উন্মুক্তভাবে তাদের কাছে দরখাস্ত আহ্বান করা হয়। দরখাস্ত আহ্বান করেই কিন্তু একদম আমি নিজেই বলছি, আমি নিজে সেটা লটারি সিস্টেম করে ওটার ভিতরে আপনার নাম তুলি, যার ভাগ্যদেবী সহায় হয় সে সেখানে 140-এর ভিতরে সে আসতে পারে। তাহলে মেয়র কোটা বলে কেন? না, আমি আসতেছি, 140-এর কথা বলছি, 60 রয়ে গেছে মেয়র কোটা। আচ্ছা, ওই 60-এর ভিতরে মেয়র মহোদয় বিশেষভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমাজের, ধরেন মুক্তিযোদ্ধা আছে,
প্রতিবন্ধী আছে, মহিলা আছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বিভিন্ন অনেক সময় অবদানের পিছিয়ে পড়া জনগোষ্ঠী সেটার জন্য তারাও করা হয়। সুতরাং এটি খুব নমিনাল থেকে থাকে। সুতরাং প্রায়োরিটি বেসিস বিবেচনা করে কিন্তু এটা করা। কিন্তু উনি যে কথাটি বলেছেন যে এই যে সিটি কর্পোরেশন যে মার্কেটগুলো দিচ্ছে সেই মার্কেটগুলো আসলে প্রকৃত হকারদের কাছে যায় না, এই অভিযোগটা অনেক দিনেরই, যে অবস্থাশালী ব্যক্তিরাই হকারদের নাম দিয়ে কিংবা হকার সাজিয়ে সেই দোকানগুলোর কিংবা মার্কেটের পজিশনগুলো নেয় এবং পরবর্তী এগুলো বেচা কেনা করে ওনারা বড় বাণিজ্য করে। যারা নিচ্ছে ব্যবসায়ী নাম দিয়ে নিচ্ছে আমি বলবো। এখন আপনি ভেরিফাই করে দেখতে পারেন যে সে তার অরিজিন কি ছিল না ছিল ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা। কিন্তু এখানে আমরা উন্মুক্তভাবে ব্যবসায়ীদের, এই দেশের নাগরিকদের কাছে দরখাস্ত আহ্বান করা হয়। সুতরাং তারা সেখানে হকারও আসতে পারে, যে কোনো ব্যবসায়ী, যে কোনো আমজনতা, যে কেউ আসতে পারে। সুতরাং এটি আসলে উন্মুক্ত, এটি কোনো সুনির্দিষ্ট কোনো গ্রুপের জন্য থাকে না। এখানে অনেক ক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্তদের জন্য সেই বিষয়গুলো, এটি উনিও বলবে যে অনেক ক্ষেত্রে আমরা হকারদেরকে পুনর্বাসন করেছি এবং সামনেও আমাদের কর্মপরিকল্পনা আছে। আমি বলবো যে আমাদের অবশ্যই অবৈধভাবে যে ফুটপাতে যারা আছে তাদেরকে ছেড়ে দিতে হবে এবং এর সাথে কিন্তু আমি সহযোগিতা চাইব সেই বিদ্যুৎ বিভাগ থেকে শুরু করে সবারই, কারণ এই হকারদের যে সংযোগ আছে, অবৈধ বিদ্যুৎ সংযোগগুলো তাদের মাধ্যমে হয়ে থাকে, সেই বিষয়টি কিন্তু এখানে বিষয় আছে। সে তারপরে রয়ে গিয়েছে এখানে অবৈধ বিদ্যুৎ সংযোগ তো আমরা আপনার হকারদের দেখি একদম ডাইরেক্ট লাইন থেকে তারা লাইনগুলো নেয় এবং আমরা দেখি আপনার এই যে ভ্যানে যে চার্জগুলো হচ্ছে, সে যদি সারা রাত ধরে চার্জ, বিদ্যুৎ সংযোগটা যদি না থাকে অন্ধকারে, তখন সে আর ব্যবসা করতে পারবে না, সেটি একটি বিষয় আছে। এখানে একইভাবে অনুরোধ করব, আমরা বলছি যে আমরা এই জায়গাগুলো সুনির্দিষ্ট করতে যাচ্ছি, এখানে একেবারে তাদেরকে বঞ্চিত করে নয়, দ্যাট ইজ আমরা রেড, ইয়েলো এবং গ্রিন, সেই তিনটা সেখানে ওনাদের সহযোগিতা। আমরা কয়েকদিন আগেও ওনার সহযোগিতা নিয়ে কিন্তু বসিয়েছি। আজকের প্রেক্ষাপটটা উনিই বলুক যে আসলে কি উনি ওনার নিশ্চিত করতে পেরেছে। আমরা যেভাবে সম্মান করছি, আমাদের একটা ট্রেডিশন, ঐতিহ্য, ঘোড়ার গাড়ির জন্য আমরা সুনির্দিষ্ট জায়গা করে দিয়েছি, কিন্তু আমার ঘোড়ার গাড়ির জায়গা আমি এখনো পাচ্ছি না, কিংবা এখন হকাররা দখল করে আছে। তো এই বিষয়গুলো ওনাদের সহযোগিতা লাগবে বলিষ্ঠভাবে। ধন্যবাদ, ধন্যবাদ জনাব হেলাল উদ্দিন। সবাই বলছেন, মানে বারংবার একটি কথা কিন্তু চলে এসছে যে ফুটপাত দখল মুক্ত করতে হলে সবার আগে প্রয়োজন রাজনৈতিক কমিটমেন্ট। তাহলে কি রাজনৈতিক কমিটমেন্টের ঘাটতি আছে বলে আপনি মনে করেন, সে কারণে ফুটপাত দখলমুক্ত হচ্ছে না? ডেফিনেটলি আপনি দেখেন না, ওখানে তো শুধু ওই যে এই হকাররা বসছে, কিন্তু এমনি বসছে না, এখানে আপনার বিদ্যুৎ আসতেছে, এখানে আপনার ওদের মাল রাখার জায়গা তৈরি হচ্ছে, অনেকগুলো মিলেই কিন্তু এটা হকারের, সেখানে এমনি তো ব্যবসা করার সুযোগ থাকে না। আমি এই মিজানুর রহমান সাহেব এখানে আছেন, আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই। আপনি দেখেন, যদি ওনারা সত্যি সত্যি মনে করেন যে আমি হকার মুক্ত করতে চাই, হকাররা তো ফুটপাতে বসে, মানে হকার মুক্ত না, ফুটপাত মুক্ত করতে চাই, আপনি ফুটপাতে আপনি দিয়ে দেন না, গ্রিল দিয়ে দেন। আপনি এখন দেখেন, এই যে আমরা ময়মনসিংহ রোডে, এই যে আপনার অফিস থেকে নামলেই যে ময়মনসিংহ রোড, এই পার্থক্য উপরে কেউ যেতে পারে? কেউ পারে না। মাঝখান দিয়ে ওনারা এই যে ফ্লাইওভারে এক্সপ্রেসওয়ের নিচের পুরো জায়গাটাকে নান্দনিক করেছেন এবং সেখানে গ্রিল দিয়েছেন, গাছ লাগিয়েছেন। এখন এটা টপকে কেউ আসতে পারছে না। একটা সময় ছিল সারাদিন রাত এই রাস্তা দিয়ে হেঁটে যেত, হেঁটে আসতো। আপনি ফুটপাথকে এটা করে দেন না। আমরা দেশে বাইরে যখন যাই, মিনিমাম আধা কিলোমিটার পর্যন্ত থাকে যেখানে কোনো এক্সিট থাকে না। একবার ঢুকলে ওখান থেকে আধা কিলোমিটার পর্যন্ত হাঁটতে হয় আপনার। গিয়ে হয় আপনার সেখানে মেট্রো রেলের স্টেশন পাবেন, অথবা সেখানে আপনার এক্সিট করার স্টেশন পাবেন, অথবা সেখানে আপনি বাসের স্টেশন। কিন্তু ফুটপাথ গ্রিল দিয়ে আটকে দিয়েছে, এটা কিন্তু দেখিনি আমরা সব জায়গায়। সমস্ত জায়গায় ফুটপাথ আপনি দেখবেন। এখনই যদি আপনি দেখেন, এই যে মাঝখানে যে আমাদের ইয়েটা করলো না, এই যে এক্সপ্রেসওয়ের নিচে যে ইয়েটা গ্রিল দেওয়ার পরে কিন্তু রাস্তায় পার্থক্য করে যেতে পারছে না। সেটা তো এখন যদি আপনি ফুটপাথটা আপনি আটকে দেন, তাহলে আপনি এক্সাম্পলে শুরু করেন, দেখবেন যে ওটার ভিতরে ফুটপাথে আপনার খালিই থাকবে, মানুষ হাঁটবে, কেউ ঢুকবে না। এখন তো ফুটপাথ আর রাস্তা বোঝা যায় না, সারাদিন ফুটপাথে মানুষ বসেও থাকছে, আমি সেখান থেকে গিয়ে কিনছি, কাকে আপনি দোষবেন? ঠিক আছে, আপনি শুধু শুরু করেন, আপনি ফুটপাথটা আপনাকে ক্লোজ করে দেন, এখানে আপনি কেউ ঢুকবে এক মিনিমাম আধা কিলোমিটার পর্যন্ত থাকে, আর বেরোবার সুযোগ থাকবে না, তাকে হেঁটেই যেতে হবে। আমি হাঁটা ছাড়া কোনো পথ থাকবে না আমার। আপনি দেখেন যেসবগুলো আপনার ওই যে অ্যাক্সিলারেটর লাগানো হয়েছে, যেসব রাস্তায়, অনেক রাস্তা কিন্তু অ্যাক্সিলারেটর দিয়ে রাস্তা পারাপার করছে, সেখানে পুরোটা ফুটপাতে মধ্যে গ্রিল দেওয়া। আপনি দেখবেন যে মাঝখানে ইচ্ছা করলে সে বেরোতে পারছে না, ওখানে ঢুকবেন, ওখান থেকে ঢুকে পার্টিকুলার জায়গা দিয়ে আপনাকে বেরোতে হবে। আপনার সিস্টেম যদি না করেন, সিস্টেমের বাইরে তো আপনি কোনো কাজ আপনাকে কাজ করবেন, আপনি জোর করে তো আপনি কাউকে সরিয়ে দিতে পারবেন না। এখানে তো সেও একটা রুজির বিষয়, সেও তো রাষ্ট্রের মালিক, তাকে তো একটা জায়গায় করতে দিতে হবে। এই যে কাসিম ভাই বললেন না, এই পর্যন্ত বোধহয় হকার মার্কেট তৈরি হচ্ছে ঢাকা শহরে 20 থেকে 25টা সিটি কর্পোরেশন করেছে,
কিন্তু হকার কমছে না। হকার মার্কেট যখনই আপনি পাকা হচ্ছে তখনই এটা সুপার মার্কেট হয়ে যাচ্ছে, সেখানে দোকানের দাম বাড়ছে, ব্যবসায়ীরা ওখানে মানে বড় ইনভেস্ট করছেন, হকাররা কিন্তু হকারই থেকে যাচ্ছেন। অতএব যেটা কাসিম ভাই বললেন, হকারদের জন্য আলাদাভাবে তৈরি করা, এবং সেখানে শুধু হকাররাই যাবে, সেখানে তারা প্রতিদিন মানে সরকারিভাবে পয়সা তুলবে, 100 তুলক, 50 তুলক, 20 তুলক, ওনারা তুলে নিয়ে যাবেন। আর ফুটপাথটাকে আপনি ব্যারিকেড দিয়ে, ফুটপাথটা ব্যারিকেড দিয়ে দিলে দেখবেন যে ওখানে হকার বসতে পারছে না। বিক্রি না হলে তো আমি সেখানে বসবো না, যখন বিক্রি হয় তখন আমি সেখানে বসি। ধন্যবাদ আপনাকে। আধা মিনিট আমার একটু দিলে, খালি ট্রাফিকরে কইতেছি, গত সভায়ও আপনি ট্রাফিক মেহেদি হাসান সাহেবরা আনছেন, আমি বলছিলাম ট্রাফিক কিন্তু ট্রাফিক অফিসাররা কিন্তু যারা রাস্তায় কাজ করে, টিআই পিআই এই জাতীয় কী কয় এগুলারে, সার্জেন্ট, ওনারা কিন্তু এটার সাথে ইনভলভ না, ওই যেটার দোষারোপ হয় এটার সাথে ইনভলভ হইল। নিচে হইল আইসি, উপরে হইল ওসি। আমি একদম পরিষ্কার করে বলি, সব জায়গায় বলছি, আমি আইজি সাহেবেরও বলে আইছি। জি, এটা যদি বন্ধ করা যায় তাহলে সব ঠিক হবে। নিশ্চয়ই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি আরেকটু গুরুত্ব দিয়ে দেখবেন। অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, নগরীর ফুটপাতগুলোকে পথচারী বান্ধব করার উপায় কি? ধন্যবাদ আপনাকে। আমি 5টি পয়েন্ট বলতে চাই। সেটি হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক সদিচ্ছা ছিল কিন্তু কোনো একটি কাজ ব্যর্থ হয়েছে, এরকম কোনো ইতিহাস নাই। রাজনৈতিক সদিচ্ছা যেখানে আছে সেখানে অবশ্যই সেটা সাকসেসফুল হয়েছে। তার প্রমাণ পদ্মা সেতু, তার প্রমাণ যুদ্ধ অপরাধের বিচার। তো সুতরাং এখানে রাজনৈতিক সদিচ্ছার কথাটা বারে বারে আসছে। আমি মনে করি যে রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে তাহলে অবশ্যই এই ফুটপাতও হকার মুক্ত করা সম্ভব এবং টেকসই সমাধানের দিকে যাওয়া সম্ভব। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনারা অনেকে আলোচনা করেছেন ফুটপাতে পুলিশ বক্সের কথা। এটার একটা টেকসই সমাধান কিন্তু করা যায়। মেট্রোপলিটন পুলিশকে বলতে হবে যে আসলে তাদের কয়টা পুলিশ বক্স লাগবে এবং কোথায় কোথায় লাগবে। এই জায়গাগুলো যদি চিহ্নিত করা যায় তাহলে সিটি কর্পোরেশন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এদের সাথে বসে একটা যৌথ মিটিং লাগবে, এবং যে সব জায়গাতে পুলিশ বক্সটা হবে সেই জায়গার পার্শ্ববর্তী যে প্লট, সেই প্লট মালিকের সাথে কথা বলতে হবে, বলে সেখানে পুলিশ বক্সের জন্য যে স্কোয়ার ফুটের যে জায়গাটা দেয়া হবে তার দ্বিগুণ পরিমাণ ফ্লোর স্পেস ওই মালিককে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ দিয়ে দেবে। তাহলে মালিক অর্থাৎ প্লট মালিকও কিন্তু এখানে আগ্রহী হবে এখানে একটি পুলিশ বক্স দিতে, ফলে আপনি একটা ফ্রি ফুটপাত পেয়ে যাবেন। আমি এই কথাটি আমি আরো অনেক জায়গায় বলেছি এবং আমার কাছে মনে হয়েছে এটা খুব টেকসই একটা পদ্ধতি হতে পারে, যেটা বাস্তবায়ন করলে অন্তত পক্ষে পুলিশ বক্স গুলো ফুটপাতের উপর থাকবে না। 3 নম্বর আরেকটি জিনিস হচ্ছে যে আমরা সাধারণ মানুষরা যারা রাজধানীতে চলাফেরা করি, আমরা নিজেদেরও অনেক ধরনের দায়িত্ব আছে, যে দায়িত্বগুলো আমরা পালন করি না। আমরা ফুটপাতের উপরে অহরহ মোটরসাইকেল চালাতে দেখি। আজকে একটি ভিডিও আমরা ফেসবুকে দেখছি, সবাই এটি শেয়ার করছে। সেটি হচ্ছে মোটরসাইকেলটি ফুটওভার ব্রিজের উপরে উঠে গেছে। ফুটওভার মানে রেকলেস হওয়ার একটা সীমা, মানে আমরা কিন্তু অনেকদিন ধরে আলোচনা করছিলাম যে ঢাকা শহরের মোটরসাইকেল এখনো অপ্রতিরোধ্য হয়ে গেছে। তারা ট্রাফিককেও আপনার বুড়ো আঙ্গুল দেখায়, ট্রাফিকের কোনো কন্ট্রোলই নাই, ট্রাফিক হাত দেখাচ্ছে কিন্তু তাদের জন্য কোনো আইন কানুন কোনো কিছু নাই। এবং ওই আপনার ফুটপাতে উঠতে উঠতে এখন আপনার ফ্লাইওভারে কিংবা আপনার লাইসেন্স দিতে গেলেন কেন? জি, যে ফুটওভারটা রাস্তা পারাপারের জন্য সাধারণ পথচারীরা ব্যবহার করে, সেই ফুটওভারের উপরে উঠে গেছে আজকে মোটরসাইকেল। সুতরাং আমরা নাগরিক হিসাবে সুনাগরিক হওয়ার প্রয়োজন আছে। কাউন্সিলর মহোদয়দের মতামত ব্যতীত কোনো ধরনের এখানে ব্যবসা চলে না। সুতরাং এখানে একজন মেয়রকে আমি মানে অসহায় ভঙ্গিতে এই কথাটি বলতে শুনলাম যে কাউন্সিলর যখন নির্বাচিত হন তিনি তখনও দলীয় কোনো না কোনো পোস্টে থেকে যান, ফলে অনেক সময় কাউন্সিলররাও মেয়রের কথা শুনতে চায় না। সুতরাং কাউন্সিলররা যখন নির্বাচিত হবেন তারা দলীয় পদটা ছেড়ে আসবেন, এটাই এক্সপেক্টেড। আর সর্বশেষে আরেকটি আমি কথা বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের এই গুলশান, বনানী, বারিধারা, মিরপুর, উত্তরা এই জায়গাগুলোতে আপনি দেখবেন খুব সুন্দর রাস্তাঘাট তৈরি হয়েছে এবং সুন্দর ফুটপাতও তৈরি হয়েছে, কিন্তু ফুটপাতের বেনিফিটটুকু কিন্তু মানুষ পায় না। তার কারণ হচ্ছে যে এই ফুটপাতগুলোতে অহরহ এই হকাররা বসে এবং
পণ্য সামগ্রী বেচা কেনা হয়, ফলে এখান থেকে মানুষের চলাচলের কোনো জায়গা থাকে না। অর্থাৎ কোটি টাকা খরচ করে যে প্রকল্প আমরা করছি এটার বেনিফিট জনগণ পাচ্ছে না। সুতরাং এই জায়গাগুলো মেয়র মহোদয় দেখবেন। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। জনাব মিজানুর রহমান, এই ফুটপাথগুলোর মালিক কিন্তু সিটি কর্পোরেশন, এবং দখল হয়ে যাওয়া কিংবা দখল কবলিত ফুটপাথ পথচারীদের জন্য চলাচলের উপযোগী করতে আপনাদের পরিকল্পনা কি উদ্যোগ আপনারা নেবেন? কবে নাগাদ এই দখল মুক্ত নির্বিঘ্ন একটি ফুটপাথ আমরা পাবো? ধন্যবাদ আপনাকে। একটু আগে মুনিম সাহেব আপনি কথা বলছিলেন যে আসলে ওই ট্রাফিক সিগন্যালিংয়ের বিষয়টি নিয়ে, সেটিও আমি একটু এই প্রাসঙ্গিক ক্রমে বলবো। প্রথমত হচ্ছে, আমি আমার শুরুতেই বলেছি যে আসলে আমরা চেষ্টা করেছি 5টা রাস্তা ইতিমধ্যেই কিন্তু আমরা চিহ্নিত করেছি যেখানে হকার বসতে পারবে না। এছাড়া আমরা আরও সবার স্বার্থের কথা চিন্তা করেই, আমাদের এখানে হকার্স লীগের সম্মানিত সভাপতি সাহেব আছেন, যে কারো পেটে লাথি দেওয়ার উদ্দেশ্য নয় কিন্তু, বা হকারকে এখানে উন্মুক্ত, আমার আসলে হলো যে ফুটপাথটাকে আমাকে মুক্ত করাটা হলো উদ্দেশ্য। সৌন্দর্যের স্বার্থে, সুন্দর সিটির স্বার্থে, নগরের স্বার্থে কিন্তু আমাদেরকে এগুলো করতে হবে। আমরা এই কার্যক্রমগুলো হাতে নিয়েছি এবং আমাদের কার্যক্রমগুলো অব্যাহত থাকবে। পাশাপাশি আমি সংশ্লিষ্ট সকল বিভাগের সহযোগিতা চাইব, কারণ আমরা উচ্ছেদ অভিযান কিন্তু আপনারা আপনাদের বক্তব্যে বলেছেন আমরা সবসময় করছি, কিন্তু বিষয় হলো আমি আজকে করে দিয়ে আসছি, কালকে প্রতিদিন কি আমার এটি পাহারা দেওয়া সম্ভব? সুতরাং কিন্তু আমাদের সবার সহযোগিতা লাগবে। এটি একমাত্র সহায়ক হতে পারে। এখানে হকার্সের এখানে আছেন, আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। কোথাও যদি ওনাদের বসানোর সুযোগ থাকে, আমরা সেটা অবশ্যই, আমাদের মাননীয় মেয়র মহোদয় সবসময় কিন্তু এই বিষয়ে পজিটিভ এবং সেটি সহযোগিতা করার জন্যই আছে। আমি এখানে যদিও কাউন্সিলর কথা বলা হয়েছে, আমাদের মাননীয় মেয়র এবং কাউন্সিলরদের মধ্যে কিন্তু এই জাতীয় যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের নলেজে দিতে পারেন। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে এরকম অসমন্বয় বা অসহযোগিতার কোনো নেই, কিন্তু আমরা খুব সুসমন্বিতভাবে কাজ করছি। সুতরাং এই বিষয়গুলা কিন্তু আমরা সকলের সহযোগিতা চাই, তবে একমাত্র সম্ভব হবে বলে মনে করি। দ্বিতীয় যে বিষয়টি বলেছিলাম, যে এখানে ট্রাফিক সিগন্যালিংয়ের বিষয়গুলো, আমরা কিন্তু সকল সংস্থার সাথে আলাপ আলোচনা করে কিন্তু কনসালটেন্ট নিয়োগ করেছি। আমরা প্রায় 60টা ইন্টারসেকশন কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে। এখানে কিন্তু প্রতিটি জিনিস কিন্তু পর্যবেক্ষণ করা হয়েছে, অর্থাৎ বর্তমানে ওই রাস্তা দিয়ে কি গাড়ি চলাচল করছে, কি পরিমাণ, কোন ধরনের, কতক্ষণ সময় লাগছে, কোথায় ইউলুপ হইতে পারে, বা এটা কতটুকু এক্সটেন্ডান করলে করা সম্ভব হবে। এবং সেখানে এই কাজগুলো করতে পারলে কিন্তু এখানে আমরা ঢাকা সিটি কর্পোরেশন ট্রাফিক বিভাগ কোনো এক জায়গায় কোনো একটা কক্ষে বসেই কিন্তু যারা এগুলা বিআরটি এর সাথেও কিন্তু এখানে সিনক্রোনাইজ করা হবে। কেউ যদি এটি ভায়োলেট করা হয়, তার রেজিস্ট্রেশন নাম্বার, ইভেন কি তার ড্রাইভারের যে স্টিয়ারিংয়ের উপরে যে ড্রাইভার থাকবে তার ছবি পর্যন্ত সেখানে চলে আসবে। ওখানে কিন্তু তার ক্রাইমের ভিন্নতা বিবেচনা করে কিন্তু তার মার্ক থেকে শুরু করে, পয়েন্ট থেকে শুরু করে টাকা, আর্থিক বিষয়গুলো, সেগুলারে কিন্তু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করি যে আজকে 10 বছর আগেও হয়তো আমরা মেট্রো রেল চিন্তা করতে পারি না, সুতরাং আমরা পজিটিভ চিন্তা করে আশা করি। মানে এদের কি কোনো ডেডলাইন আপনি ঠিক করেছেন? যে আমরা এখন সবগুলা কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে আসছি, কনসালটেন্টের মাধ্যমে আমরা মাঠ পর্যায়ের কাজগুলো চলে আসছি। এরপরে আমরা হয়তো টেন্ডারিং এ গেলে আমরা বুঝতে পারবো, হয়তো কিছুদিন আমাদের সময় দিতে হবে। ধন্যবাদ সবাইকে আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, নগরবাসীকে যানজটের ভোগান্তি থেকে মুক্তি দিতে হলে সবার আগে পুরো নগরে একটি নির্বিঘ্ন ফুটপাথ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলতে হবে। দখল হয়ে যাওয়া ফুটপাথ দখলমুক্ত করতে হবে। এ ব্যাপারে কঠোর রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। ফুটপাথকে ঘিরে হাজার কোটি টাকার যে অবৈধ বাণিজ্য চলছে, যে চাঁদাবাজি হচ্ছে, তা বন্ধ করতে হবে। ফুটপাথগুলো দখলমুক্ত রাখতে টেকসই একটি ব্যবস্থাপনা তৈরি করতে হবে। নীতি নির্ধারকদের ফুটপাথের গুরুত্ব বুঝতে হবে। ছোট গাড়ি কেন্দ্রিক অবকাঠামো নির্মাণের প্রবণতা থেকে সরে আসতে হবে। পথচারী বান্ধব, পর্যাপ্ত এবং নির্বিঘ্ন ফুটপাথ গড়ে তুলতে হবে। এ ব্যাপারে সিটি কর্পোরেশনগুলোকে একটি রূপরেখা এবং ডেডলাইন ঠিক করতে হবে। এমন পরামর্শগুলি উঠে এসেছে আজকের আলোচনায়। দর্শক, আজ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।